আজকে আমাদের যে প্রথম ঘটনা, সেই ঘটনাটিতে চলে যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার নাম রাসেল ভাই মোহাম্মদ মাহবুবুল আলম সোহাগ। বেশি কথা না বলে চলুন আমার সত্য ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। তো ভাই, আমার ঘটনাটা শুরু হয় আমার জন্মের পর থেকে। আমাদের দেশের বাসা হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া বড়হর গ্রামে। তো আমার জন্মের পরে আমি, ছোট বাচ্চারা যেমন সাধারণত অনেক সুন্দর হয়, তেমন আমিও অনেক সুন্দর ছিলাম। তো ভাই, আমরা হচ্ছে 3 বোন আর আমি একটা ছেলে, আমার আব্বু আম্মু। তো আমার এলাকাটা একটু বর্ণনা দিয়ে দিই রাসেল ভাই। আমার যে দাদির বাসার পাশেই আমার একটা সম্পর্কের নানি হয়, তার বাসা ছিল। তো ওনার বাসা আর আমার বাসার মাঝে পিছনের সাইড দিয়ে একটা গলির মতো একটা রাস্তা ছিল। তো বাড়ির পিছনের সাইডে 2টা পুকুর ছিল আর একটা শিমুল গাছ ছিল, আর শিমুল গাছের পাশে একটা বাঁশের ঝাড়ের মতো ছিল। আমরা সচরাচর বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতাম, কিন্তু যখন আমরা ওই বাড়ির নানির বাসায় যেতাম তখন আমরা ওই বাড়ির পিছনের গলিটাই ব্যবহার করতাম, তাহলে অনেক কাছে হয়তো বাসাটা। তো রাসেল ভাই, তো আমাকে সচরাচর আমার দাদি বেশি বাড়ির বাইরে নিয়ে যেতে দিত না, ছোট যখন ছিলাম তখন। তো একদিন আমার ওই নানি আমার আম্মুকে বলে যে তোমার ছেলেকে আমার বাসায় একটু নিয়ে আসো, আমি একটু দেখি, আমার বয়স হয়ে গেছে, আমি তো আর যাইতে পারি না, একটু নিয়ে আসো, আমি একটু দেখি। তো আমার আম্মু একদিন দুপুরের দিকে আমাকে কোলে করে এই বাসার পিছনের যে রাস্তা ওটা দিয়ে নিয়ে যাচ্ছিল। তো রাসেল ভাই, বলে রাখি প্রথমে যে আমার ওই নানির সাথে একটা জিন থাকতো, যেটা আপনার ওই শিমুল গাছে থাকতো আর কি। এটা পরে আমার আম্মুদের থেকে আমরা শুনছি যে, তো যেদিন আমাকে ওই নানির বাসায় নিয়ে যাচ্ছিল, তখন আম্মু যেই আমাদের বাসা থেকে ওই গলি দিয়ে নানির বাসায় যাবে, শিমুল গাছটা যখনই পার হয়েছে, হঠাৎ করে আমার আম্মু খেয়াল করে যে আমি আর নড়াচড়া করতেছি না, কোনো আওয়াজ করতেছি না। তখন আমার আম্মু খেয়াল করে যে আমার গালে বড় বড় আঙ্গুলের ছাপ, আমার গালটা একদম লাল টকটকা হয়ে আছে, আর আমার গালে 5টা আঙ্গুলের ছাপ। তো এটা দেখে আমার আম্মু চিল্লাই উঠছে যে কি হলো, সবাই ডাকাডাকি শুরু করলো। আমার দাদিরা গেল, আমার আব্বু বাসায় ছিল না, আব্বু অফিসে ছিল, আমার আব্বু ঈশ্বরদীতে চাকরি করে সরকারি। তো সেক্ষেত্রে আব্বু অফিসে ছিল। আমার দাদিরা আসলো, আসার পরে দেখে এই অবস্থা। আমার ওই নানির, যেহেতু আমার বাসার থেকে আমার আম্মু নানির বাসার উদ্দেশ্যে রওনা দিছিল, তো আমাকে সর্বপ্রথমে নানির বাসায় নিয়ে যায়। ওখানে আমার একটা ফুফা ছিল যে মসজিদে নামাজ কালাম পড়াইতো, ধার্মিক ছিল। তো ওনাকে ডেকে নিয়ে আসে, আসার পরে আমাকে ঝাড়াফু দিয়ে সুস্থ করে তোলে, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাই। তারপরে আমার ওই ফুফা সবাইকে বলে যে তুমি যখন বাবুকে ওই বাসায় নিয়ে যাচ্ছিল, তখন ওকে একটা জিন দেখে ওর কোনো কারণে রাগ হওয়ার কারণে ওই বাচ্চাকে একটা চড় মারে, যার কারণে বাচ্চা জ্ঞান হারিয়ে ফেলছিল। তো এখন একটু ওকে দেখে শুনে রেখো, আর ও যেন, ওকে যে বাসার বাইরে যেন বেশি না নিয়ে যাওয়া হয়। তো রাসেল ভাই, এটা শোনার পরে আমার দাদিরা খুব টেনশনে পড়লো, আমাকে আর বেশি আমার বাইরে নিয়ে যেতে দিত না। আমার বোনেরা আমাকে কোলে করে বাইরে নিয়ে যেতে চাইতো হাঁটাহাঁটি করার জন্য, তাও নিষেধ করে দিল। আমার আব্বু আসলো বাসায়, আব্বু কথাটা শোনার পর আম্মুর উপর খুব রাগারাগি করলো, করার পরে নিষেধ করে দিল সবাইকে যেন আমাকে কেউ আর বাসার বাইরে না নিয়ে যায়। আমাকে তাবিজ দিয়ে দিল হাতে বাঁধার জন্য, আম্মুকে বলে দিছিল যে তাবিজ যেন কখনো না খোলে। তো তারপরে রাসেল ভাই, অনেকদিন আর কোনো সমস্যা হয় নাই। তো একদিন আমার যে নানি, আমার আম্মুর আম্মু, ওনার বাসা ছিল হচ্ছে পাশের গ্রামে। তো একদিন বিকালের দিকে উনি আমাদের বাসায় আমার সাথে দেখা করার জন্য আসে, আমাকে দেখতে আসে। তো দেখে আসে, সবার সাথে কথা বলে বাসায় যেতে যেতে আমার নানির প্রায় একটু রাতই হয়ে যায়। গ্রামে প্রায় 8টা 9টা অনেক রাত।
তো ওই টাইমে উনি বাসায় যাচ্ছিল। তো উনি যখনই ওই গলি দিয়ে যাচ্ছিল, আপনার যখনই শিমুল গাছটা পার হয়েছে তখনই উনি দেখে যে ওনার মনে হচ্ছিল যে পিছন থেকে হয়তোবা কেউ আসে। উনি সাথে সাথে হাইটে হাইটে আসতেছে। তা গ্রামের মানুষটা রাসেল ভাই, তো উনি বলল যে এই পিছনে কে রে? তো কোনো আওয়াজ আসে না। তো হঠাৎ দেখা যায় বাসের ঝাড়ের ভিতর থেকে মানে শন শন এরকম একটু সাউন্ড আসতেছে। তো নানি মনে করছে হয়তোবা কোনো জীবজন্তু হবে, সাপ পোকা হবে। তো নানি আবার সামনের দিকে হাঁটা শুরু করছে। তো যেই সামনের দিকে তাকায় হাঁটা শুরু করছে রাসেল ভাই, তখনই আমার নানির নাম ধরে পিছন থেকে ডাক দিচ্ছে একবার বাসের ঝাড়ের মধ্যে, যে একটু এদিকে আয় সন্ত, ভাই ডাক দিছে। তাম্মু দাঁড়াইছে বলে কে, আর কোনো কথা বলে না। আবার যে সামনের দিকে হাঁটা শুরু করছে তখন আবার ডাকে, নাম ধরে ডাকে। তো ওই সময় রাসেল ভাই পিছনে তো থাকার আর কথা নাই। তো নানু একটু খেয়াল করছে যে কি, তখন দেখে রাসেল ভাই যে ওই বাসের ঝাড়ের ভিতরে দেখে একটা মানে দুইটা চোখ, অনেকটা বিড়ালের চোখের মতো, কিন্তু সাধারণ বিড়ালের চেয়ে অনেক বড় 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 চোখ, একদম লাল টকটকা, মানুষের রক্ত চোখ, বড় বড় করে নানির দিকে তাকায় আছে আর নানিকে কাছে ডাকতেছে। তো এটা দেখে নানি তো খুবই ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে যাওয়ার ফলে নানি বাসায় যাওয়া ভুলে সোজাসুজি দৌড়ায় আমাদের বাসায় চলে আসে। আর সে আব্বুকে খুলে বলে যে এই ব্যাপার। তো আম্মু তখন আর নানিকে আর বাসায় যেতে দেয় না, যে আজকে রাতটা তুমি আমাদের এখানেই থেকে যাও। তো নানি আমাদের বাসায় সেদিন থেকে যায়। যাওয়ার পর রাসেল ভাই প্রায় অনেকদিনই এমনই ছোটখাটো ঘটনা প্রায় ঘটতেছিল। তো এর কিছুদিন পরে রাসেল ভাই আমরা আমাদের দাদির বাসা থেকে আমরা পাশের গ্রামে আমার জায়গা কিনে আমার আব্বু বাসা করে আমার নানির বাসার এলাকায়, ওখানে বাড়ি করে। তো আমরা ওখানে চলে যাই। তো রাসেল ভাই ওখানে যাওয়ার কিছুদিন পরে আমার দাদি মারা যায়। তো আমার দাদি মারা যাওয়ার পরে আমার গ্রামে আমার আব্বুর মন টিকতেছিল না। তারপর আমার আব্বু যেহেতু ঈশ্বরদীতে চাকরি করতো, শহরে চাকরি করতো, সেই ক্ষেত্রে রাসেল ভাই যাতায়াতের একটু সমস্যা ছিল, যার কারণে আমরা পরিবার সহকারে আমরা ঈশ্বরদীতে চলে আসি। ঈশ্বরদীতে আসার পরে রাসেল ভাই আমরা যে পোস্ট অফিস কলোনি থাকে, আমার আব্বু যেহেতু রেলের চাকরি করতো, পোস্ট অফিসে চাকরি করতো, ডাক বিভাগে, রেলওয়ে ডাকে। তো সেক্ষেত্রে আমরা পোস্ট অফিস যে কলোনি, রেল কলোনি, ওটাতে আমরা উঠি। এটা দোতলা বাসা ছিল কলোনির ভিতরে। তো ওই কলোনিতে আমরা ওঠার পরে কিছু সমস্যার সম্মুখীন হই প্রথমে। তো আমি তখন ছোট ছিলাম, যেহেতু ওগুলো আম্মুর থেকে পরে শোনা। তো একদিন আমার বড় আপার নাম হচ্ছে মুক্তি। তখন বড় আপার বয়স হচ্ছে আপনার এই 10-11 এমন হবে। তো আমার বড় আপা আমার কাপড় চোপড় নেট দেওয়ার জন্য ছাদে গেছে। ছাদে গেছে। আমি প্রথমে আসলে আমি কলোনির একটু বর্ণনা দিয়ে দিই। কলোনিটা আসলে অনেক বড়, এখানে সরকারি চাকরিজীবী সবাই থাকে। আর আমরা ওখানে একটাই দোতলা বাসা ছিল, আমরা দোতলায় থাকতাম, নিচে একটা ফ্যামিলি থাকতো, আর আসলে সব একতলা বাড়ি, মানে কলোনির ভিতরে ঘেরা দেওয়া আর কি। পাশে একটা পুকুর ছিল, মানে অনেক গাছপালা দিয়ে ঘেরা রাসেল ভাই। আর আমি ছবিও পাঠিয়েছি রাসেল ভাই, দেখে নিবেন। তো তারপরে রাসেল ভাই যখন আমার আপু আমার জামা কাপড় ওই দোতলার ছাদে নাড়ি দিতে গেছিল, প্রায় ভর দুপুর বেলা, তখন হঠাৎ করে আপু খেয়াল করে যে ছাদের কিনারে এক সাইডে একটা প্রায় আপুর বয়সেরই এই 8-9 বছরের একটা মেয়ে দাঁড়ায় আছে, চুল ছেড়ে দিয়ে এই দাঁড়ায় আছে। তো আমার আপু ওখানে তেমন, আমার আপুর কেউ খেলার ছিল না, যেহেতু আপুর বয়স অল্প ছিল তখন বড় আপা। তো সেই ক্ষেত্রে আপা যায়, যে বলে যে তোমার নাম কি? তো দেখে মেয়েটা কোনো কথা বলে না। তো আপু ওখানে দাঁড়ায় দাঁড়ায় ওই মেয়ের সাথে কথা বলতেছিল। তো অনেক সময় হয়ে যাচ্ছিল, আমার আম্মু রান্না বান্না করবে। তো সেজন্য আমার আম্মু আবার কি করছে, আমার বড় আপুকে ডাকার জন্য ছাদে চলে গেছে। ছাদে যা দেখে যে রাসেল ভাই
আমার আপু ছাদের ওয়ালের উপরে দাঁড়ায় আছে, আর একটু হলে ধরেন ছাদের থেকে পড়ে যাবে এমন অবস্থা। রাসেল ভাই তারপরে আমার আম্মু দৌড়ায় যে আমার আপুর হাত ধরে নিচে নামায়। রাসেল ভাই আমার আম্মু জিজ্ঞেস করে যে তুমি ছাদের ওখানে উঠছো কেন, আর একটু হলে তো পড়ে যাইতা। তো আমার আপু জিজ্ঞেস করে যে আমি তো কই, আমি তোর উপর উঠিনি। আপু তখন মানে হুশ আসছে যে আপু কোথায় দাঁড়াইছিল, মানে রাসেল ভাই একেবারে ছাদের কিনারে, আর একটু হলে পড়ে যাবে। তো তারপর রাসেল ভাই আপু জিজ্ঞেস করলো যে তুমি ওখানে কেন গেছো। তো জিজ্ঞেস করে যে আমি ওখানে তো একটা মেয়ে দাঁড়ায় আছে, ওর সাথে কথা বলতেছিলাম। তা আম্মু বলে কই মেয়ে, পরে আপু জায়গায় দেখে যে ওখানে কোনো মেয়েই নেই। তা আম্মু বিষয়টা সেভাবে নেয় না। তা আম্মু আপুকে নিয়ে আসার পরে রাসেল ভাই, তো তারপরে কিছুদিন পর থেকে আমার প্রচন্ড জ্বর, আমারও জ্বর আপুরও জ্বর, মানে এত পরিমাণে জ্বর সারেই না, মানে একেবারে না বাঁচার মতো অবস্থা। আর কিছুদিন পর পরই ধরেন আমাদের বাসায় কিছু সমস্যা হচ্ছিল, যেমন আমার আম্মু একটা জিনিস এখানে রেখে দিচ্ছে, ওই জিনিসটা ওখানে পাওয়া যাচ্ছে না, মানে এই সামনে রেখে দেয় আর পাওয়া যায় না, এমনই ঘটনা দিন দুই দিন হচ্ছিল। তারপরে রাসেল ভাই আমরা কলোনিটা চেঞ্জ করি। আমার আব্বা শহরে একটা জায়গা কিনে ওখানে আমরা বাসা করি, এখন পর্যন্ত আমরা ওই বাসাতেই থাকি। তো রাসেল ভাই, তো এখানে এই ঘটনাটা যখন এখানে হচ্ছিল, তো আমরা চেঞ্জ করে আমাদের নতুন বাসায় চলে যাই। তো যাওয়ার পর থেকে রাসেল ভাই আর কোনো সমস্যা হয় নাই অনেকদিন প্রায়। তো আমি আস্তে আস্তে বড় হই, আমার বড় বড় বিয়ে হয়ে যায়, আর মেজো অপারও বিয়ে হয়ে যায়। জাস্ট আমার বাসায় আমি, আমার ছোট আপু আর আমি থাকতাম। তো আব্বুর বেশিরভাগ রাতের সময় ডিউটি পড়তো, আব্বু আর ডে ডিউটি করতো না। তো রাসেল ভাই আমি আস্তে আস্তে ক্লাস 10-এ উঠে যাই। আমার মূল ঘটনা প্রায় এখান থেকেই শুরু রাসেল ভাই। আমি যখন 10-এ উঠে যাই, তো আমার যে স্কুলটা ছিল রাসেল ভাই, ওই স্কুলটা ছিল হচ্ছে ওই কলোনির থেকে 2 মিনিট দূরে হবে, 2 মিনিট দূরে হবে। তো রাসেল ভাই আমি একদিন স্কুলে যাই, আমার এসএসসি পরীক্ষার আগে, মডেল টেস্ট পরীক্ষার আগে এই ঘটনা। তো আমি স্কুলে যাই, তো আমার বন্ধুরা বললো যে সবাই চলো আজকে আমরা ফুটবল খেলবো। তো রাসেল ভাই ফুটবল খেলবে, তো আমরা সব বন্ধুরা মিলে মাঠে গেলাম। মাঠটা ছিল হচ্ছে রাসেল ভাই, মাঠটার নাম ছিল স্টেডিয়াম মাঠ। স্টেডিয়াম মাঠের পাশেই ছিল ওই কলোনিটা রাসেল ভাই, আমরা যে প্রথমে থাকতাম ওই কলোনিটা রাসেল ভাই। তো রাসেল ভাই আমরা ওখানে খেলতে গেলাম। তো বন্ধুরা খেলার পরে, তো সেদিন আবার একটু বৃষ্টি হচ্ছিল রাসেল ভাই, সেজন্য আমরা ফুটবল খেলার প্রোগ্রামটা করছিলাম। তো বৃষ্টি হওয়ার ফলে খেলার পরে আমাদের সবার গায়ে মোটামুটি কাদা লেগে গেছিল। তো আমরা ভাবলাম, প্রথমে বলছিলাম রাসেল ভাই ওই কলোনিতে একটা পুকুর ছিল। তো আমরা সব বন্ধুরা বললাম যে ঠিক আছে, আমরা ওই পুকুরে খেলার পরে গোসল করে তারপর সবাই বাসায় যাবো। তো রাসেল ভাই আমি বললাম ঠিক আছে চলো সবাই যাই। তো সবাই গেলাম। যাওয়ার পরে রাসেল ভাই আমার সব বন্ধু বান্ধব ওই কলোনির ভিতরে ঢুকলাম, ঢুকে সব বন্ধুরা তো পুকুরে নেমে গেছে আগেই। তো আমি কলোনিতে ভিতরে ঢোকার পর থেকে রাসেল ভাই, একদম ঢোকার পর থেকেই আমার মানে মনে হচ্ছিল, আমার একটু অন্যরকম লাগতেছিল রাসেল ভাই, যে আমার ঘাড় এত ভার হয়ে আছে, মনে হচ্ছে ঘাড়ের উপর 3-4 জন বসে আছে রাসেল ভাই। মানে এত পরিমাণে শরীর খারাপ হতে লাগতেছিল, মানে আমি আর দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। তো লাস্টে আমি আমার বন্ধুদের বলে আমি ওখান থেকে চলে আসি রাসেল ভাই, যে আমার শরীর খারাপ করতেছে, আমি আর গোসল করব না, আমি বাসায় যাই, তোমরা থাকো। এটা বলে রাসেল ভাই আমি চলে আসি। বাসায় আসার পর থেকে রাসেল ভাই আমার প্রায় 1 সপ্তাহ জ্বর, মানে জ্বর সারেই না। তো তারপরে রাসেল ভাই আমি প্রায় স্কুলে আমার যাওয়া বন্ধই হয়ে যায়। তো তারপরে এরকম 9 দিনের দিন আমার জ্বরটা একটু সারে। তারপর থেকে রাসেল ভাই আমি মানে স্কুলে যাওয়া প্রায় বন্ধই করে দিছিলাম রাসেল ভাই। জ্বর সেরে যাওয়ার পর আমি প্রায় স্কুলে যাওয়া বন্ধই করে দিছিলাম। তো জ্বর সারার পর থেকে রাসেল ভাই আমার সাথে নতুন নতুন কিছু সমস্যা শুরু হচ্ছিল। যেমন আমি যখন বাসার ভিতর থাকতাম অকারণে আমি রেগে যেতাম, মানে আমার বাসায় এত সমস্যা শুরু হলো রাসেল ভাই যা বলা যাবে না। যে আমার আব্বু আম্মুর সাথে রাগারাগি, এই ছোট ছোট কথাই রাগারাগি মারামারি পর্যায়ে চলে যেত। আমি যখনই রাসেল ভাই বাসার বাইরে থাকতাম তখন সবকিছু ঠিক,
কিন্তু যখনই আমি বাসায় ঢুকবো রাসেল ভাই, তখনই মানে কি হয়ে যায় রাসেল ভাই, যে মারামারি পর্যায়ে চলে যায় রাসেল ভাই। তো এই কারণে আমি স্কুলেও যাই না, আবার বাসার বাইরে থাকলে ঠিক ভালো থাকি, আবার ভিতরে ঢুকলেই আপনার ধরেন ঝামেলা শুরু হয়ে যায়। তো সেই জন্য বাসার আব্বুর যারা বন্ধু বান্ধব ছিল মহল্লায়, তারা আব্বুকে বলছিল যে হয়তো বা সোহাগের কোনো সমস্যা আছে, তোমরা একটু ডাক্তারের কাছে দেখাও বা একটা হুজুরে দেখাও। তো আমার সাথে কিন্তু তখন আসলে কোনো সমস্যা নেই, খালি বাসায় ঝামেলা, মারামারি, এই ঝগড়াঝাটি, এটা আপুর সাথে, ছোট আপুর সাথে আমার ঝগড়াঝাটি, অশান্তি। মানে এক কথায় আমি বাসায় মেয়ে মনে সহ্যই করতে পারতাম না। আমার রুমে আমি যখন থাকতাম আসলে আমি রুম সবসময় ভিতর থেকে তালা মেরে রাখতাম, হ্যাঁ, আর আমার রুমে কাউকে ঢুকে দিতাম না রাসেল ভাই। তো একদিন আমার আম্মু আব্বুকে বলে যে তুমি একটু যাও আমাদের মসজিদের হুজুরকে একটু ডেকে আনো, সবাইকে দেখাও। তো রাসেল ভাই, আমার আব্বু 5 ওয়াক্ত নামাজ পড়তো, তো হুজুরের সাথে দেখা গেল আমাদের মাদ্রাসা মসজিদ। তো ওখানে যায় কথা বলে। তো কথা বলার পরে হুজুর বাসায় এসে আমার ঝাড়াফু দেয়, পানি পরে দিয়ে দেয়, দিয়ে চলে যায়, বলে তেমন কিছু না, সমস্যা নাই, ওকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেন আর দেখে শুনে থাকতে বলেন, তাহলেই হবে। তো বলে চলে যায়। তো রাসেল ভাই, ওই দিন রাত্রে থেকে ঘটনাটা আরো বেড়ে যায় রাসেল ভাই। তো তখন শীতের সময় ছিল রাসেল ভাই, শীতের সময় ছিল, মানে শীত কেবল পড়ছে। তো আমার একটা অভ্যাস ছিল রাসেল ভাই, গরম হোক শীত হোক আমি ফ্যান দিয়ে কাঁথা মোড় দিয়ে শুয়ে থাকতাম। তো তখনও রাসেল ভাই আমি কম্বল গায়ের উপর দিয়ে আমি ফ্যান সাইড দিয়ে শুয়েছি। তো ফ্যান সাইড দিয়ে শুয়েছি রাসেল ভাই, তারপরে আমার এত পরিমাণে শীত লাগতেছিল, মানে শীতের এমনি দিন, তাও পরিমাণে এত পরিমাণে রুমটা ঠান্ডা হয়ে গেছিল। রুমের বাইরে গরম রাসেল ভাই, কিন্তু রুমের ভিতরে এত ঠান্ডা, মানে বলা যাবে না। তারপর আমি ওইটা ফ্যান অফ করে দিয়ে 2টা কম্বল নিয়ে আমি শুলাম। শোয়ার পরে রাসেল ভাই আমার মানে একটু অন্যরকম লাগতেছিল, মনে হচ্ছে আমার ঘরে অন্য কেউ আছে, এমন মনে হচ্ছিল রাসেল ভাই। তো দোয়া কালাম করে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে রাসেল ভাই, মানে হয় না যে হালকা ঘুম ভেঙে যায়, এই পাশ ও পাশ হলে, মানে ডান পাশ থেকে বাম পাশে হলে ঘুমটা ভেঙে যায় বা হালকা হয়ে যায়। তো হঠাৎ আমার মানে ডান কাছ থেকে আমি বাম পাশে হয়েছি। বাম পাশে হচ্ছে আমার আমার টিভি সাইডে, মানে খাটের পাশে বাম সাইডে হচ্ছে ফাঁকা। তো আমি যেই ডান থেকে বাম পাশে হয়েছি, হালকা চোখ খুলছে, তখন রাসেল ভাই আমি খেয়াল করলাম যে কেউ যদি মানে 2টা হাত খাটের উপরে রেখে, মানে মাথাটা হাতের উপরে রেখে আমার দিকে তাকায় আছে, ফেস বোঝা যাচ্ছে না, কিন্তু চোখটা লাল টকটকা বড় চোখ, আর দাঁত বার করে মানে আমার দিকে ভয়ানক ভাবে হাসতেছে। আসলে আমি এখন বলতেছি, আমি আমার রুমে বসেই রেকর্ড করতেছি, আর আমার গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে রাসেল ভাই এই ঘটনাটা বলতে, যে আমি মানে সেদিনকার যে চেহারা রাসেল ভাই, আমি ওটা ভোলার মতো না রাসেল ভাই। আমার দিকে লাল চোখ করে তাকায় আছে, মনে হচ্ছে আমার পুরো রেগে আছে, কিন্তু হাসতেছে আমার দিকে তাকায় রাসেল ভাই। তখন আমি ভয়ে এক লাফাই উঠি রাসেল ভাই, আমি চেকুর দিয়ে উঠি। ওই দিন আবার রাত্রে আমার আব্বু ছুটি ছিল। তো আমার আব্বু, ছোট আপু, আম্মু সবাই রুমে চলে আসে। আমার রুমে আসার পর থেকে আমার আব্বু চেক করে কি কেউ আছে নাকি, কি হয়েছে। আমি বলি আব্বু এই ব্যাপার, আমি তো ঘামতেছি আসলে, খুব প্রচুর পরিমাণে ঘামতেছি। তারপরে আব্বু খাটের নিচে চেক করে দেখে যে না কিছু নাই, তুমি হয়তো স্বপ্ন দেখছো, তুমি ঘুমায় পড়ো। তো আমি শুয়ে পড়ার পরে রাসেল ভাই, যেহেতু আমার আব্বু আম্মুর রুম পাশেই, আমার আব্বু এই বিষয়টা একটু খেয়ালে নেয়। তো পরে হুজুরের কাছে এইসব আলোচনা করে, তো হুজুর বলেন সমস্যা নাই, আমি একদিন আপনার বাসায় আসবো নি। তো রাসেল ভাই, তো একদিন আমার তারপরের দিনই আমাদের মাদ্রাসার হুজুর আর একটা হাফেজ সাহেব এলাকার ওই বাসায় আসছে। তো বাসায় আসার পর থেকে রাসেল ভাই, ওই যে হাফেজটা ছিল এলাকার, ও বাসায় ঢুকে আমার দিকে তাকানোর পর থেকে রাসেল ভাই ও মানে হুজুরকে রাখে ও বাসা থেকে চলে গেছে। বলছে আমি আসতেছি, আইসে বাসা থেকে চলে গেছে, আর আসে না।
চলে গেছে। তারপরে হুজুর বলছে যে হাফেজ সাহেব চলে গেল, আচ্ছা আমরা তাহলে পরে আসবো না, হয়তো কোনো কাজ আছে। তো হুজুর যায় পরে ওই হাফেজ সাহেবের সাথে দেখা করছে, দেখা করার পরে আপনি চলে আসলেন কেন? তো হুজুরে ওই হাফেজ সাহেব বলছিল যে ওই ছেলের সাথে কিছু আছে, কারণ আমি বাসায় যখনই ওই হাফেজ সাহেব ঢুকছিল তখন ওনারও মানে অস্বাভাবিক লাগছিল, মানে ওনার শরীর খারাপ ছিল, সেজন্য উনি চলে যায়। তো পরে ঘটনাটা আব্বুকে বলে যে এই ব্যাপার, হয়তো বা আপনার বাসায় কোনো খারাপ কিছু আছে। তো এটা শোনার পরে আমার আব্বু আম্মুকে জানায়, আম্মু এটা শুনে তো অনেক ভয় পায় যে আসলেই তো আমাদের বাসায় যে ঝামেলা গুলা হচ্ছে এগুলা তো অস্বাভাবিক। তো তারপরে রাসেল ভাই আমার আম্মু একটা হুজুরে আনতে বলে, তো আমার মাদ্রাসার হুজুরকেই বলে। তো হুজুরের একটা বন্ধু ছিল, উনিও আপনার এইসব কাজ করতো, ওনাকে বাসায় নিয়ে আসে বিকালবেলা। তো রাসেল ভাই যেদিন থেকে ধরেন আমার আব্বু হুজুরদের জানাইছে, মানে আমার বাসায় হুজুরদের যাতায়াত বাড়ছে, সেদিন থেকে আমার ঘটনা আরো ভয়ানক থেকে ভয়ানক হচ্ছিল রাসেল ভাই। তো রাসেল ভাই যখন ওই হুজুরের বন্ধুকে নিয়ে আমার বাসায় আসার পরে আমার ঘরে ঢুকছে, ঢোকার পর থেকে আমার ঘর এত ঠান্ডা, মানে দিনের বেলায় এত ঠান্ডা, ঘর দুপুর বেলা রাসেল ভাই মানে ঠান্ডা, অস্বাভাবিক ঘরে মনে হচ্ছে ফ্রিজের মধ্যে আছে রাসেল ভাই। তো তারপরে ঘরের ভিতর বসে আমিও খাটে বসে আছি। তো হুজুর কি করছে রাসেল ভাই, তো আমার আসলে তারপরে আমার আর কিছু মনে না, হঠাৎ করে আর আমার খেয়াল নাই কিছু। পরে আমি এই ঘটনাটা পরে আম্মুর কাছ থেকে শুনছি যে হুজুর যখন রাসেল ভাই বাসায় ঢুকছিল, ঢোকার পরে আমার রুমে আসার পরে ওই হুজুর এই রুমের ফ্লোরে বসে আর একটা পিতলের এই তোমার কলসি জাতীয় কিছু মাঝখানে রেখে বসে, আসন বসানোর পরে রাসেল ভাই উনি আমার হাত ধরে বলে যে হাতের কনিষ্ঠ আঙ্গুলি ধরে চেপে ধরে আমাকে কিছু জিজ্ঞেস করে। তো বলে যে তোমার নাম কি, আমার নাম জিজ্ঞেস করে রাসেল ভাই। তা আমি আমার নাম জেনারেলি আমার নাম বলে আমি সোহাগী বলি। তো কিন্তু উনি ওনার দুইটা আঙ্গুল আমার মুখের ভিতর দেয়। তা আমি তখন হাসতেছিলাম। সাধারণভাবে মানুষের মুখের মধ্যে আঙ্গুল দিলে মানে হাসার কথা না হতো, তা আমি অনেক জোরে জোরে হাসতেছিলাম। যখন হাসতেছিলাম রাসেল ভাই, তখন আমার ওই বাসা যেহেতু মানে ফ্রেমে পাকা ছিল, মানে দেওয়াল গুলা পাকা ছিল, উপরে টিন ছিল। তো টিনের পরে আবার ধুবুর করে ইট পাথরের ঢেলের আওয়াজ। কিন্তু রাসেল ভাই কোনো ওখানে আমরা আব্বু বাইরে যায় দেখে যে কোনো ঢেল ইট পাটকেল নাই, অটোমেটিক আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে উপরে ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা রাসেল ভাই দিনে দুপুরে। তো তারপরে রাসেল ভাই তাও উনি আর কিছু করে না, উনি উঠে বাড়ির বাইরে চলে যায়, যে আব্বুকে বলে যে ছেলের সাথে হয়তো একটা সমস্যা আছে, তো আপনার মাদ্রাসা থেকে 2টা হাফেজ নিয়ে আসেন। তো সরি রাসেল ভাই, একটা হাফেজ আনার কথা বলছিল, ছোট বাচ্চা একটা আনার কথা বলছিল। তো মাদ্রাসায় একটা ছেলে ছিল, নাম ছিল আবু, বাচ্চা ছেলে হাফেজ। তো ওকে নিয়ে আসে, যেহেতু মাদ্রাসার হুজুরও ছিল, তো ওকে নিয়ে আসে রাসেল ভাই। আনার পরে ওই দিনই আবার আসন বসার পরে বিকালের দিকে তো ওই আবু চারাতে সরিষার তেল দিয়ে ওকে দেখতে বলে যে দেখো তো কিছু দেখতে পারো নাকি। তো তখন আমি নর্মাল রাসেল ভাই, তখন মুখ দেখতে বলে। তখন দেখার পরে রাসেল ভাই ওই আব্বুরা পাশের রুমে যায়, কথা বলতে থাকে। তো আবার আমার রুমে এসে জিজ্ঞাসা করে যে তোমার কেমন লাগে, তোমার কি মনে হয় যে তোমার আশেপাশে কেউ আছে? আমি বলি যে হ্যাঁ, আমার মনে হয় যে আমার আশেপাশে কেউ থাকে, এরকম আমি বলি। তো তারপরে রাসেল ভাই ওই বাচ্চা হাফেজ ডাকে, ওকে আবার দেখতে বলে, আমার সামনে বসায়। তো রাসেল ভাই পরে ওই বাচ্চা বলে যে আমি আমার চারার মধ্যে দুজনে দেখতে পারতেছি, একটা হচ্ছে দুজনে মহিলা দেখতে পারতেছি, যে একজন একটু বয়স্ক আর একজন একটু অল্প বয়স্ক, মানে একজনের বয়স হচ্ছে আপনার প্রায় 20 থেকে 25-এর মধ্যে, আর একজনের বয়স হচ্ছে আপনার একটু বেশি বয়স্ক আর কি। হ্যাঁ, তো এটা বলে। তো তখন ওই হুজুর বলে যে আমার আব্বুকে বলে যে আপনার ছেলের সাথে 2টা পরী আছে, মানে মহিলা জিন আছে।
যাতে পরি বলা হয় আর কি, আছে। যার কারণে ও আপনার মহিলা মানুষ সহ্য করতে পারে না, যার কারণে ও যখনই বাসার ভিতর ঢোকে তখনই ও আসর করে, যার ফলে আপনাদের সাথে ঝামেলা করে। আর যেহেতু বাসার বাইরে গেলে ওর উপরে আসরটা একটু কম হয়, যার কারণে বাসার বাইরে ও সবার সাথেই ভালো। খালি বাসায় যখন ঢুকে আপনারা খেয়াল করেন, বাসায় ঢুকলে আপনার ও এইরকম টুকরো হয়ে যায়, আর ওর রুমে কাউকে ঢুকতে দেয় না, এই কারণে আর কি। তো আমার আম্মু বলে হ্যাঁ এই ব্যাপারে তো তোর রুমে কাউকে ঢুকতে দেয় না। তো এই হওয়ার পর থেকে রাসেল ভাই তাও হুজুর বলে তাবিজ টাবিজ দিয়ে পানি পড়া দিয়ে চলে যায় যে এটা পরে রাখবেন হাতে সবসময়। তো আমি রাসেল ভাই তাবিজ আমার বিশ্বাস রাখি না, আমি তাবিজে বিশ্বাস রাখি না। তো আমি দু একদিন ভালো যায় পরে থাকি, সমস্যা নেই। পরে একদিন স্কুলে যাই, ওই আবার খেলাধুলা করি টিফিনে আমরা। তো টিফিনে খেলাধুলা করতে লাগে, আর আসলে কখন ওই তাবিজ ছিঁড়ে কোথায় পড়ে গেছে আর খেয়াল করিনি, বাসায় আসছে খেয়ালও নাই। তো রাসেল ভাই আমি ওই দিন রাত থেকে আবার সমস্যা শুরু হয়, রাসেল ভাই ভয়ানক অবস্থা ধারণ করে। ওই দিন রাত্রে আমি শুয়ে আছি, লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি, বেশি করছে তো লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি। তো রাসেল ভাই তখন রাত কত বাজবে, ওই দিন আমার আব্বু আবার অফিসে ডিউটিতে আছে, বাসায় শুধু আমি, আমার ছোট আপু, আমার আবার বড় আপুর ডেলিভারি হয়েছে বাচ্চা। তো বাচ্চা আমাদের বাসায় আছে, বড় আপা আছে, ছোট আপা, আমি আর আমার আম্মু রাখছে। তো রাসেল ভাই আমি শুয়ে আছি তখন রাত ওই 1টা কি 1:30 আনুমানিক, যেহেতু অনেক আগের ঘটনা। তো এরকম আমি তখন রাসেল ভাই ক্লাস 10-এ পড়ি, আমি ক্লাস 10-এ পড়ি। এটা হচ্ছে আপনার প্রায় 2016 সালের ঘটনা, এখানে 16 সালে মানে শীতের সময়কার। তো তখন রাসেল ভাই আমি যখন রাত শুয়ে আছি তখন রাত 1টা-1:30 বাজে, তো অনেক রাত্রি। রাসেল ভাই আমি লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি, তো হঠাৎ মানে আমি খেয়াল করতেছি যে আমার লেপের উপর দিয়ে যদি কেউ এরকম হাত বুলায়, মানে মুখের উপর দিয়ে যদি হাত কেউ নিয়ে যায় পরশ মারার জন্য, আবার যদি দড়ি বা চুল জাতীয় কিছু যদি ওই লেপের উপর দিয়ে ক্রমাগত লাড়াচাড়া করে, তাহলে একটা অনুভব হয় না রাসেল ভাই, শিরশির এটা অনুভব হয়, অমন লাগতেছে। তো আমি রাসেল ভাই আমি একটু ভয় পেয়ে যাই, যেহেতু পূর্বে আমার সাথে কিছু ঘটনা ঘটছে, আমি একটু ভয় পেয়ে যাই। তো ভয় পাওয়ার ফলে রাসেল ভাই আমি সম্পূর্ণ লেপের মধ্যে ঢুকে যাই, লেপের মধ্যে মাথা ঢুকাই নিয়ে লেপের মাঝখান থেকে আমি একটু দেখার চেষ্টা করি যে কি আছে নাকি, কেউ আছে না। তো আমি রাসেল ভাই হালকা লেপের মাঝখান থেকে মাথাটা বাইর করে রুমের ভিতরে তাকাই, আমি ডিম লাইট জ্বলতেছিল রাসেল ভাই। তো আমার খাটের পিছনের সাইডে, সরি খাটের সামনের সাইডে হচ্ছে আপনার আমার একটা আলনা আছে, একটা চেয়ার আছে। তো রাসেল ভাই চেয়ারের সাইডে দেখি যে মানে রুম অন্ধকার, কিন্তু ওই জায়গায় একটু ঘুমো সংযোগ, আমার মনে হচ্ছে কেউ দাঁড়ায় আছে, একটা অবয়ব টাইপের দাঁড়ায় আছে, কিন্তু বোঝা যাচ্ছে যেটা মানুষ দাঁড়ায় আছে। আমি অর্ধেক দেখছি, মানে মাজার উপরে সাইডে, যদি আমি খাটের উপরে ছিলাম পায়ের দিকে দেখতে পারিনি, মাজা থেকে মাথা সাইড পর্যন্ত ঘুমোস অন্ধকার, কিন্তু মনে হচ্ছে চুলগুলো অনেক বড় বড়, মানে পাশে এরকম মানে লড়তেছে, এরকম অবস্থা। এইটা দেখে রাসেল ভাই আমি মানে জোরে লাফায় উঠি, লেপটে লাফায় উঠি। তারপর থেকে রাসেল ভাই আমার আর খেয়াল নাই, আমার আর কিছু খেয়াল নাই। আমার আম্মু পরে ঘটনাটা আবার আমার আম্মুর থেকে শোনা যে আমি যখন চিল্লাই উঠি রাসেল ভাই, তখন আমার আম্মু ওরা জায়গায় ছিল, কারণ আমার ওই যে বড় বোনের বাবু হয়েছিল, তো রাত্রে ওই বাচ্চার কাপড় চেঞ্জ করার জন্য উঠছিল। যখন আমি চেক করে উঠি, আমার বড় আপা, আম্মা, ছোট আপা সবাই রুমে চলে আসে। আসার পরে দেখে যে আমি খাটের উপরে বসে আছি, কোনো কথা বলতেছি না, কারণ খাটের উপরে বসে আছি, মাথা নিচু করে বসে আছি। তো তখন আমার আম্মু এসে জিজ্ঞেস করে কি হয়েছে চিকুর মালিক, আমি কোনো কথা বলিনি রাসেল ভাই। তখন আমি আমার আম্মুকে ধাক্কা মেরে ফেলাই দিই, তোরা কেন আমার রুমে আসছিস, রুম থেকে বাইর হয়ে যা, এখানে কারোর আসার দরকার নাই, চলে যায়। এইভাবে কথা মানে হালকা গলা কণ্ঠ ভার মোটা কণ্ঠে বলতেছে রুম থেকে বার হয়ে যা, তোরা আমার রুমে আসবি না, এইভাবে বলে বাইরে যেতে বল। আমি ওই কি হয়েছে হ্যান ত্যান। তো রাসেল ভাই আমি এত রাগারাগি করতেছিলাম, রাগারাগি করার ফলে আমার
আম্মু রাগে আমার আব্বুকে ফোন দেয় যে দেখো সবাই এরকম পাগলামি করতেছে, তুমি আসো। তো আসো ওই যে বলছে। তো আমি বলছে আমার আব্বু আমার অফিস থেকে একটা লোকে নিয়ে আমার বাসায় আসছে। কি হয়েছে? আমি তখন বসে আছি রাস্তায়। আমার তো একটা কথা বলতে ভুলে গেছি, যখন আব্বু আসতেছিল তখন আমি আবার মোটামুটি নর্মাল হয়ে গেছিলাম। এর মাঝে নর্মাল হয়ে গেছিলাম, আমি আম্মুদের রুমে বসেছিলাম। তখন যে আব্বু রুমে মানে বাড়িতে আসছে, কারেন্ট বিল দিছে, তখন থেকে আমার আর হুঁশ নাই। তখন কি হয়েছে পরের ঘটনা আবার আম্মুর থেকে শোনা যে আব্বু যখন বাসায় আসছিল রাসেল ভাই, ঢুকলো, যেহেতু আমার আব্বু 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইসলামের দিকে খুব মনোযোগী ছিল। বাসায় আসার পর থেকে আব্বু আসার আগে কিন্তু আমি বলতেছিলাম যে আব্বু ডেকে নিয়ে আসো, আমি আজকে বাসায় থাকবো না, আমি আব্বুর সাথে আব্বু অফিসে যে আজকে থাকবো। কিন্তু যখনই আব্বু আসতেছিল আমি মানে না ওকে আসছে, হ্যাঁ ও কেন আসছে, আমি কোথাও যাব না, আমি বাসায় থাকবো, আমার কোনো সমস্যা নেই, আব্বুকে চলে যেতে বলো, আমি কোথাও যাব না, এভাবে বলতেছিলাম। আব্বু বললো চলো যাই, আজকে আমার সাথে অফিসে থাকো, ভালো লাগবে নি। তো আব্বুর সাথে যে আঙ্কেলটা আসছিল উনি বললো যে চলো যাই, আমাদের সাথে আজকে একটু বসে গল্প করো। তো আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি যাচ্ছি না রাসেল ভাই। তো আমি তখনই বলবো অনেক ক্ষিপ্র হয়ে উঠি, যেহেতু আমার আপুর ছেলে বাচ্চা ছিল, তা আপু বাচ্চাটাকে নিয়ে অন্য রুমে চলে যায়। যাওয়ার পরে আমি ওই রুমে রাসেল ভাই জাজিম ছিল, জাজিম বলতে তোষক, মোটা তোষক, ওইটা আমি আমার বাম হাত দিয়ে বলে মাঝখান দিয়ে টান দিয়ে, মানে নখের মতো টান দিয়ে আঁচড় মারি ছিঁড়ে ফেলি রাসেল ভাই জাজিমটা। তখন আমার চোখ মুখ বলে অনেক রক্ত লাল হয়েছিল, আর আমার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেছিল রাসেল ভাই। তো এটা দেখে আমার আব্বু আমাকে চাপে ধরে যে কি হয়েছে। তো সবাই অস্বাভাবিক ভাবে তাকায় আছে যে আমার এক হাতে বাম হাতের আঁচড়ে জাজিম মাঝখান থেকে ছিঁড়ে গেছে রাসেল ভাই একেবারে। এই অবস্থা। তারপরে রাসেল ভাই নিয়ে যায়, আমাকে অন্য ঘরে টাইনে নিয়ে যেতে চাই, কিন্তু আমি যাই না, সবাই ধাক্কি করে মানে ফাইলে দিয়ে আমার আব্বুরও পায়ে কেটে যায়। তো তারপরে আমার আব্বু দোয়া কালাম পরে বলে আমার ফু দেয়, আয়াতুল কুরসি করে ফু দেয়, অনেক দোয়া কালাম করে ফু দেয়। তারপরে বলে আমি একটু নর্মাল হই, তারপরে আমি একটু স্বাভাবিক হয়ে রাসেল ভাই। তারপরে আমি মানে ঘুমাই যাই, অটোমেটিক আমি ঘুমাই যাই। পরের দিন সকালে আমার ঘুম ভাঙে, কিন্তু 11টা-12টা বেজে গেছে ঘুম ভাঙে, কিন্তু তারপর আমার শরীর এত ব্যথা করতেছিল রাসেল ভাই, মানে শরীর মনে হচ্ছিল আমার কেউ মারছে, এমন অবস্থা। তারপরে এরকমই সমস্যা তো প্রায় হচ্ছিল। তো একদিন খেয়েছে, আমি শুয়ে আছি রাসেল ভাই, আবার রাত্রে এই ঘটনা, তখন রাত ওই 1টা-1:30 এরকম বাজে রাসেল ভাই। তো আমার বড় বোন আমার ওই ভাই নেই আপনার খাওয়ানোর জন্য উঠছে, দুধ খাওয়ানোর জন্য উঠছে, ঘুম থেকে উঠছে। তো বাচ্চারা রাত্রে জেগে থাকে, উঠছে, আমার আম্মুরা উঠছে। তো আমার আপু দেখে যে আমার রুমের ভিতর থেকে এক ধরনের আলো দরজায় নিচ দিয়ে দেখা যাচ্ছে। তো আমি যেহেতু ঘরের লাইট অফ করে শুইতাম রাসেল ভাই, তখন আমার আপু দেখতে আসে যে কিসের আলো, যাই দেখি। তো রাসেল ভাই আমার আপু যখন আমার রুমের দরজার ওখানে আসে, দেখে দরজা খোলা। তো আমার আপু দরজাটা ভিড়া দিয়ে খুলে রুমের ভিতরে তাকায়। তো রাসেল ভাই আমার আপু যেটা দেখে, আসলে আমি কথাটা বলতেছি আমার হাতের লোম খাড়া হয়ে যাচ্ছে রাসেল ভাই। আমার আপু ঢুকে যেটা দেখে রাসেল ভাই, যে আমার বালিশের সাইডে মানে একটা মেয়ে, আপুর বয়সী হবে, একটা মেয়ে দাঁড়ায় আমার দিকে তাকায় আছে, খুব রাগী চোখে তাকায় আছে। আর আবার আপু ওই সাইডে তাকাইছে, দেখো ওই সাইডে একটা মহিলা আমার দিকে আগে চোখে তাকাইছে, মানে ঘরের মধ্যে 2জন আমার দিকে তাকায় আছে খাটের 2 পাশে। এটা দেখে আমার আপু জোরে চিৎকার মারার ফলে মানে আমার আম্মুরা চলে আসে। আবার চিৎকার মারার ফলে পাশের বাসার লোকজন চলে আসে যে কি হয়েছে। আসে দেখে যে এই অবস্থা, আমি ঘুমিয়ে আছি, চিৎকার করতেছে, তাও আমি ঘুমাইছি, আমি উঠি না। পরে এসে আমার সব ধাক্কা দেখি করতেছে, তা আমি উঠি না। তো অনেকক্ষণ পরে আমার মুখ পানি টানি মারার পরে আমি ঘুম থেকে উঠছি রাসেল ভাই। পরে উঠে আমি জিজ্ঞেস কি হয়েছে, তো তোমাকে এত ডাকাডাকি করতেছি আমরা, তুমি ওঠো না কেন? আমার তো মনে হচ্ছিল আমি একটা স্বপ্ন দেখতেছি, যে আমি একটা মেঘের উপর দিয়ে ভাসতেছি, এমন মনে হচ্ছিল রাসেল ভাই।
কিন্তু আমি বলি, তারপরে বলে যে না সমস্যা তো আছে। তো সকালে আমার মাদ্রাসার হুজুরে আমার আব্বু বাসায় নিয়ে আসে, আসে বলে যে দেখেন এই সমস্যা হচ্ছে। তো হুজুর আবার ওই মাদ্রাসায় চলে যায়, যায় মাদ্রাসায় ওনার সাথে জিন ছিল, ওই জিন চালান করে দেখে, যে জিজ্ঞেস করে যে সমস্যা কি, আমি আপনাদের কালকে জানাবো। তো আমার আব্বুরা পরের দিন নামাজে যায়, ফজরের নামাজের পরে হুজুর জিজ্ঞেস করে হুজুর কি হয়েছে। তো হুজুর যেমন বলে আর কি, যে আমি খোঁজ নিছি যে সোহাগের সাথে এরকম দুইটা পরীর মতো আছে মহিলা জিন, তারা কোনো কারণবশত সোহাগের উপর একটু রেগে আছে, কোনো কারণবশত রেগে আছে। আর সোহাগ ওই ছোটবেলা থেকে ওর সাথে এটা আছে। হ্যাঁ, তো এটুকুই বলে, এর চেয়ে বেশি আর কিছু বলতে পারে না হুজুর। তারপরে বলে যে এটা আমি এটা কাজ করতে পারবো না, আমার একটা একজন জানা আছে, আমি উনাকে যোগাযোগ করে আপনাদের জানাবো, এটা বলে চলে আসে। তো রাসেল ভাই, দিনকে দিন আমার অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছিল, মানে শুকায় যাচ্ছিলাম রাসেল ভাই। আমার পরীক্ষাও সামনে চলে আসতেছিল, আমি এত শুকায় যাচ্ছিলাম, মনে হচ্ছে আমি জন্ডিসের রোগী। আমাকে যেই বলতেছে যে তুমি দেখতে জন্ডিসের রোগীর মতো মনে হচ্ছে, চোখ লাল টকটকা রাসেল ভাই। তারপরে হুজুর ওই ওনার বন্ধুর সাথে আলোচনা করে, তো উনি একদিন বাসায় এসে বলে বাসা আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি। তো আমার বাসার চার সাইডে ওই পাতিলের মতো করে রাসেল ভাই, মাটির পাতিলের মধ্যে কি কি রেখে আমার আব্বুকে বলে এটা চার সাইডে চারটা পুঁতে রাখবেন, কিন্তু সোহাগ যেন না দেখে। আমি যেন না দেখি, তো আমার আব্বু আমাকে না জানায়, আমি স্কুলে গেছিলাম, তো এর মাঝে আব্বু চার সাইডে চারটা পুঁতে রাখে। পুঁতে রাখার পরে রাসেল ভাই আমি আসি বাসায়। বাসায় আসার পর থেকে রাসেল ভাই আমি মানে নর্মাল, একেবারে নর্মাল, বাসার নর্মাল। কিন্তু তখন আবার শুরু হলো রাসেল ভাই যে আমি মানে নিজের মধ্যে একটা আসে না যে রাসেল ভাই আমি করতেছি, অটোমেটিক রাগ হয়ে যায়, বাড়িতে ঢুকলে রাগারাগি, বাড়ির বাইরে থেকে রাগায় খুব ছটফটানি, আমি বাড়ি যাবো না, হ্যান তেন। এই বাড়িতে একদিন এরকম ছোটখাটো ঘটনা হলে আব্বু আম্মুর সাথে একদিন আমার খুব রাগারাগি। তো রাগারাগি আমি তখন বাসার বাইরেই রাসেল ভাই। তো আমি তখন সবাই বলছে আমি পাগলের মতো হয়ে গেছিলাম, আমি উন্মাদের মতো তার এই সাইডে ঘুরতেছি, বাড়ির সাইডে পাকা করা কিন্তু রাসেল ভাই। আমি ঘুরতে ঘুরতে পাকা শান ভাঙে এত খোরা ঘুরছি যে ভিতর থেকে রাস্তা একটা সাপ বাইর হয়ে, মাটির ভিতর একটা সামনে ঘুরতেছি, সাপ বাইর হয়ে আমার হাতের উপর যে চলে গেছে আমি খেয়াল করিনি রাসেল ভাই। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে আমার এটা করাই লাগবে রাসেল ভাই। আমি পরে মাটি টাটি খুঁড়ে আমাকে সবাই ধরি, মাথায় পানি টানি ঢালে ঢালে আমি তারপরে খুঁড়ে একটা হাতে একটা কিছু বাঁধে রাসেল ভাই, পাঁচ যেমন আমি ওই পাথরটা ভেঙে ঘুরাই দিই রাসেল ভাই, ঘুরাই দিই। তার ফলে কি হয় যে ওই যেটা চার সাইডে ছিল আমার চার সাইডের থেকে ভাঙে ঘুরাই দিই রাসেল ভাই। আমার তখন কিছু মাথা আসতেছিল না, আমার হাতের আঙ্গুল টাঙ্গুল মানে মাটি খোঁড়ার ফলে শান টান ভাঙার ফলে আমি এত শরীরে শক্তি ছিল যে আমি শান ভাঙে মাটি খুঁড়ে ওইগুলো আপনার ধ্বংস করে ফেলি, এমন অবস্থা রাসেল। আমার হাতের আঙ্গুলের চারা উঠে গেছিল, অনেক খারাপ অবস্থা রাসেল ভাই। তো তারপরে আবার ওই হুজুরেক নিয়ে এসে আনার পরে আমাকে তাবিজ করে দেয় যে এই যাতে এই তাবিজ কখনো খোলা না হয় রাসেল ভাই, খোলা না হয়। এর মাঝখানে আবার আমার এসএসসি পরীক্ষা চালু হয়ে গেছিল রাসেল ভাই, যার ফলে আমি অসুস্থ থাকার কারণে ভালোভাবে পরীক্ষাও দিতে পারি না। তো এত ঝামেলা হয়েছিল রাসেল ভাই, কি বলবো, যে ঝামেলা মানে এত বেড়ে গেছিল যে আমি পরীক্ষা দিব, আমি পরীক্ষার হল পর্যন্ত হাইটে যাওয়ার মতো আমার শক্তি ছিল না রাসেল ভাই। আমি কোন রকম আমাকে ধরে ধরে আমার আব্বু নিয়ে যেত, পরীক্ষা দিতাম, দিয়ে চলে আসি। তো পরীক্ষা শেষের পরে রাসেল ভাই ওই যে আপনার তবলিগের ছাত্র জামাত বেড়াতো, এসএসসি পরে আমাদের মহল্লা থেকে তবলিগের ছাত্র জামাত বেড়ায়, তখন আমি তাবিজ ব্যবহার করি রাসেল ভাই। তো তারপর তার বেশি একটা সমস্যা হয় নাই। তো যখন ওই ছাত্র জামাত বেড়ায় আমার আব্বু কয়েকজন বলে যে সোহাগের সমস্যা ছিল, ওকে আল্লাহ রাস্তায় দিয়ে দেন, আল্লাহ রাস্তায় তবলিগে যাক, ও যায় ওখানে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করার মালিক, আল্লাহ ভালো করে দিবে, এলিমও হবে, দিনের রাস্তায় যাক। তো আমরা প্রায় 17 জনের জামাত ছিলাম রাসেল ভাই। 17 জনের জামাত নিয়ে আমাদের পটুয়াখালী কলাপাড়া ইউনিয়ন, পটুয়াখালী কলাপাড়া যারা আছেন পটুয়াখালী তারা চিনবেন,
পটুয়াখালী কলাপাড়া মসজিদে আমাদের জামাত হয়। আমাদের প্রথম জামাত হয় হচ্ছে আপনার ওই বয়লার মসজিদ, পটুয়াখালীতে ডিগ্রি কলেজে ওখানে বয়লার নামে একটা মসজিদ আছে, বয়লার মসজিদ বা কলেজ মসজিদ, ওখানে। তো ওখানে আমাদের জামাত হয় রাসেল ভাই। আমি ওখানে যাই, 17 জনের জামাত, আমি যাই। তো যাওয়ার পরে রাসেল ভাই তো তেমন কোনো ঝামেলা হয় না, কোনো ঝামেলাই হয় না। তো বয়লার মসজিদে যাওয়ার পরে আমরা ওখানে 3 দিন থাকি রাসেল ভাই। তারপরে আমরা একটা মসজিদে যাই, ওইটা হচ্ছে আপনার ওই কলাপাড়া একটা নদীর সাইডে, আধার মানিক নদীর নাম রাসেল ভাই, আধার মানিক নদীর নাম। তো ওই নদীতে একটা মসজিদ ছিল, ওখানে আমরা যাই রাসেল ভাই। আমি ওই আপনাদের গ্রুপে আমি ছবি পোস্ট করবো রাসেল ভাই। আমি মেলের সাথে আমি ছবিও পাঠাচ্ছি রাসেল ভাই, আপনারা একটু দেখবেন। এই নদীর ধারে মসজিদটা ছিল রাসেল ভাই। তো একদিন রাত্রে কি হয়েছে, আমাদের আমির সাহেব যারা ছিল ওনারা বলে দিছিল যে খবরদার কেউ রাত্রে একা একা বাইরে যাবা না, যাতে জামাতে আসলে অনেক সমস্যাই হয়, যাতে তোমরা কেউই বাইরে যাবা না। আর যদি যাইতে হয় আমাকে অথবা আমির সাহেবকে অথবা অন্য সাথে আরেকজনকে নিয়ে যেন যায়। তো ওই রাসেল ভাই ওই মসজিদের একটা ঘটনা মানে কেমন ছিল যে বিস্তারিত বলে দিই। ওই মসজিদের হচ্ছে ইস্তেঞ্জাখানা মানে ওয়াশরুম ছিল হচ্ছে আপনার মসজিদের একটু দূরে, মানে ওই যে নদীর সাইডে, ওই সাইডে ছিল ইস্তেঞ্জাখানা। মানে ইস্তেঞ্জাখানা দুটা ছিল হচ্ছে আপনার অপর সাইডে, আর দুটা ছিল হচ্ছে অপর সাইডে পিছনের দিকে। তো আমরা পেশাব করতে যাই, তখন বাজে আনুমানিক 12টা 12:30। মসজিদে সবাই ঘুমাই গেছে। আমি আর আমার একজন বন্ধু, নাম হচ্ছে ইসমাইল নাম ছিল, ওর ছদ্মনাম ব্যবহার করলাম, ও নাম বলতে নিষেধ করছে, তো ছদ্মনাম ওর নাম ছিল ইসমাইল। তো রাসেল ভাই আমি আর ইসমাইল গেছি হচ্ছে আপনার ওই ইস্তেঞ্জাখানায় ইস্তেঞ্জা করার জন্য রাসেল ভাই। তো যখন গেছি রাসেল ভাই, তখন আমরা পেশাব করে যেই চলে আসতে লাগতেছি, তো মনে হচ্ছে রাসেল ভাই ইস্তেঞ্জাখানার দুই পাশে দুটো পুকুর ছিল রাসেল ভাই। আর ওইটা ওই মসজিদটা ছিল হচ্ছে মৎস্য অধিদপ্তরের একদম সামনে। পটুয়াখালীর যে মৎস্য অধিদপ্তর আছে, মৎস্য অধিদপ্তরের একেবারে সামনে মসজিদটা। তো বিশাল বড় বড় পুকুর আছে ভাই। তো ওখান থেকে মনে হচ্ছে যে পুকুরের মধ্যে কেউ লাফ দিল, এমন আওয়াজ ঝোপ করে একটা সাউন্ড আসলো। আমরা হাঁটতেছি, তো হাঁটার আর সরতে পারছি না রাসেল ভাই, মনে হচ্ছে আমাদের কেউ পিছন থেকে টাইনে ধরে রাখছে, এমন অবস্থা। মানে আমার যে ওই যে বন্ধুরা ছিল ও আগায় হাঁটে যাচ্ছে, কিন্তু আমি আর হাঁটতে পারতেছি না রাসেল ভাই। আমি মানে আমার শরীর এত অবশ হয়ে গেছে, মনে আমার কথা লড়তে পারছি না। তো আমি দোয়া কালাম পরে আমার বন্ধু আমি দৌড় মেরে মসজিদে চলে আসি। আমি সাহেব আর কিছু বলি না। তো এমন হয়েছে, তো আমাদের ওই জামাতে থাকাকালীন রাসেল ভাই আমাদের সাথে যে ঘটনাগুলা বেশিরভাগ ঘটছে, যে আমরা একটা জিনিস এক জায়গায় রাখলে তার মেসওয়াক এক জায়গায় রাখছি আর খুঁজে পাই না রাসেল ভাই, টুপি রাখছি টুপি পাই না। তো রাসেল ভাই এরকম ঘটনা ঘটতেছিল। তো রাসেল ভাই এরকম ঘটনার পরে আমরা যা হচ্ছে উপজেলা মসজিদে, পটুয়াখালী উপজেলা মসজিদে যাওয়ার পরে রাসেল ভাই ওখান থেকে এখন একটা বিশাল পুকুর ছিল রাসেল ভাই। তো জোহরের নামাজের আগে আমাদের গোসলের সময় দিত আমির সাহেবরা। তো আমরা যখনই গোসল করতে নামি রাসেল ভাই আমি, তো মনে হচ্ছিল যে আমার ও একটা কথা বলে রাখ। তো ভাই এই মসজিদে প্রায় 3 জনই আমার এমন সমস্যা হচ্ছিল। তো সবচেয়ে বেশি সমস্যা হয়ে যাচ্ছে রাসেল ভাই পটুয়াখালী কলাপাড়া আধার মানে নদীর উপর দিয়ে যে ব্রিজটা গেছে রাসেল ভাই, কুয়াকাটা যাইতে যে ব্রিজটা গেছে, ওই ব্রিজের পাশে মেডিকেল মসজিদ দিয়ে যাচ্ছিল। মেডিকেলের ভিতরে একটা ছোট মসজিদ ছিল। ওই মসজিদে আমাদের লাস্টের দিকে আমাদের একটা ওখানে 3 দিন থাকা দিয়া পড়ে। ওই মসজিদে হচ্ছে সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটে আছে ভাই। আমরা যেদিন প্রথম দিন গেছি ওই মসজিদে একটা গোসল করা মানে 2টা পুকুর ছিল, একটা হচ্ছে আপনার পিছনের সাইডে, মেডিকেলের পিছনের সাইডে, আর একটা হচ্ছে মসজিদের একদম সামনে, গেটের সামনে মসজিদটা রাসেল ভাই। যারা পটুয়াখালী আছে তারা আছেন, যারা লিসেন্স তারা বুঝবেন যে আমি কোথাকার কথা বলতেছি। তো রাসেল ভাই তো প্রথম দিন আমরা গোসল করতে যাই পুকুরের অবস্থা কি আশেপাশে একদম ঝোড় জঙ্গল এই অবস্থা। তো গোসল করি রাসেল ভাই। ওই দিন সকাল থেকে আমার রাসেল ভাই অন্যরকম লাগতেছিল রাসেল ভাই, অন্যরকম লাগতেছিল। তো তারপর অন্যরকম লাগা বলতে রাসেল ভাই আমার মানে শরীর আমার মনে হচ্ছে অতিরিক্ত ভার হয়ে আছে।
আমার সাথে যে কথা বলছে আমি অটোমেটিক রেগে যাচ্ছি ওদের সাথে। আমার চোখ মুখ লাল টকটকা হয়েছিল, মনে হচ্ছে আসলে ভাই চোখের মধ্যে রক্ত জমাট হয়েছে এরকম। ওই দিন আমাদের রান্না বান্না হয় হচ্ছে আপনার মাছ রান্না হয়, চিংড়ি বড় বড় ফুটো করে চিংড়ি রান্না করে। তো আমার অনেক প্রিয় জিনিসপাতি রান্না করে। তো আমি ওই দিন দুপুরে খাওয়ার সময় আমার এই ঘটনা ঘটে যে আমি ওগুলা মাছ টাছ আর খাই না। প্রথমে আমি খাই না, আমার মাছগুলো আমি সব অন্যজনে দিয়ে দিয়েছিলাম, আমি খাবো না, কিছু খাবো না, মানে আমি গম্ভীর হয়ে বসেছিলাম রাসেল ভাই। গম্ভীর হয়ে বসে থাকার পরে দিনের বেলা যায় ঘটনাটা ঘটে হচ্ছে আপনার রাসেল ভাই এই মাগরিবের পর থেকে জিনিসটা শুরু হয়। মাগরিবের বয়ান থেকে, বয়ান শেষ করে, বয়ান করার পরে এশারের নামাজ পড়ে আমরা জামাতে পড়া পরে খাওয়া দাওয়ার সময় আমি এত পরিমাণে রাগ হয়ে যায়, তালিম হচ্ছিল। তো তালিমের সময় রাসেল ভাই আমি মসজিদের মধ্যে বসেছিলাম, সবাই বলে যে রাসেল ভাই মসজিদে কিন্তু কোনো ঘটনা ঘটে না, কিন্তু রাসেল ভাই আমার সাথে মসজিদের মধ্যেই সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে গেছে। রাসেল ভাই আমি তখন যে তালিম করতেছিল, যে আমি ওকে বলে উঠে, আমার তখন আর খেয়াল নেই রাসেল ভাই, পরে আমার অন্য সাথী বাড়িতে থেকে শোনা যে আমি নাকি বলছি যে কি তালিম করিস, কি কথা বলিস তোরা, এসব চুপ করতে বলছি, মানে ধমক দিয়ে চুপ করতে বলছি যে চুপ কর। কোরআন আয়াত পড়লে আমি চুপ করতে বলতেছিলাম, মানে আমার সহ্য হচ্ছিল না। তো যে কথা বলে আমি ওকে নাকি যে একটা চর মেরে দিই, যে পড়তেছিলাম চর মেরে দিই। চর মারার পরে যেহেতু আমাদের সাথী ভাই ছিল, বাইরের লোক ছিল না, তো তারপরে এরকম মানে আমাকে ধমক দেয়, জিম্মাদার সাহেবের ধমক দেয়, তুমি ওকে গায়ে দিলা কেন। আমি জিম্মাদার সাহেবের কলার চেপে ধরি রাসেল ভাই, কলার চেপে ধরে ওকে একদম মুরব্বী মানুষ, ওনাকে এক হাত দিয়ে বলে আমি প্রায় 1.5 হাত উপরে তুলে নিই রাসেল ভাই। আমি মোটামুটি লম্বা চড়া মানুষ, আমি প্রায় 5 ফিট 8-9 ইঞ্চি। আমি ওনাকে প্রায় 1.5 হাত উপরে তুলে নিই এক হাত দিয়ে। ওইটার দিকে সবাই আমাকে ছাড়ানোর জন্য দৌড়াদৌড়ি করে, আমি ওনাকে ধাক্কা দিয়ে মসজিদে ফেলে করে রাস্তা আমি মসজিদের বাইরে চলে যাই। তো উজুখানার ওদিকে আমি চলে যাই, পুকুরের সাইডে। তো যাওয়ার পরে রাসেল ভাই এখন একটা বড় ভাই ছিল, নাম ছিল মেহেদি, জিম্মাদার সাহেব বলে যে ডেকে আনো, কই গেল। তো আমাকে যেই ডাকতে গেছে উজুখানায়, আমাকে বলে সব উজু করো। আমি নিজেই যে রাসেল ভাই আমি মাথায় পানি টানি দিচ্ছি, আমি নিজেই মাথায় পানি দিচ্ছিলাম, তখন রাগ হয়ে গেছিল, আমি পানি দিচ্ছিলাম। তখন আমি একটু সচেতনায় আছি রাসেল ভাই। তারপরে যে ওই মেয়েটি ভাই যে আমার ঘাড়ে হাত দিছে, আমি উনার মানে এক হাত দিয়ে মুড়ায় মানে দূরে আউরি মারি উনার ফালাই দিছি, মানে অস্বাভাবিক, মানে এখানে ধাক্কা মারছে, উনি এত দূরে যায় পড়ছে রাসেল। একটা স্বাভাবিক মানুষ কখনো ধাক্কা দিলে এত দূরে যে মানুষ পড়বে না। তখন রাগের আসলে আমি নিজের পাঞ্জাবি একাধিক ছিঁড়ে মানে শরীরে হাঁচড় মাচড় লাগে রক্ত, মানে পাঞ্জাবি ছিঁড়ে ছিল বুকে হাতের নখ লাগে রক্ত বেড়াই গেছে রাসেল ভাই। তো টাইনে সব ধরে রাখতে পারে না। পরে ওই মসজিদে মানে ওখানে একটা আবহাওয়া অধিদপ্তর ছিল রাসেল ভাই, বাংলাদেশের 2টা আছে, একটা পটুয়াখালীতে আর একটা হচ্ছে আপনার চিটাগাংয়ে। তো ওখানকার কিছু ইঞ্জিনিয়ার ছিল, হাফেজ। তো রাসেল ভাই ওনারা আসে মসজিদে আমাদের আপ্যায়নের জন্য আসার কথা ছিল। তো ওনারা এসে দেখে এই অবস্থা, আচ্ছা ওনারা বসায় মসজিদ আমাকে সব টেনে বসে কোরআন তেলাওয়াত করে, আমাকে ধরে প্রায় মানে বাইরে রাখার মতো অবস্থা। তো তারপরে আমি আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছিলাম বুঝতে ভাই। পরে একসময় আমি অজ্ঞান হয়ে ঘুমাই যাই রাসেল ভাই। তো আমার জ্ঞান আসে প্রায় তখন রাত বাজে মানে 1টা থেকে 2টা এরকম আসবে। আমি যখন উঠি তখন দেখি যে অনেক সময় আমরা কিন্তু এশারের জামাত নিয়ম হচ্ছে এশারে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমাই যাই, কিন্তু আসলে ওই দিন আর কেউ ঘুমাই নেই রাসেল ভাই। ওই দিন সবাই দেখছি আমার আশেপাশে কোরআন শরীফ পড়তেছে, তালিম করতেছে, আমার পাশে এপাশে সব সাথী ভাইরা বসে কোরআন তেলাওয়াত করতেছে। তো আমি চোখ খুলে বলি যে কি হয়েছে, আমি উঠতে পারছি না, আমার গা খুব ব্যথা। তো একজন দিকে আমার হাত পা টিপি দিচ্ছে, ব্যথার জন্য টিপি দিল। কিন্তু ওই দিন দিকে আমার দিকে ভয় পেয়ে আমার সব সাথী ভাইরা যারা ইয়াং ছেলেরা ছিল ওরা দূরে বসে আছে, পাশে আসতেছে না। তো এই ঘটনা ঘটার পর থেকে বলছে যে আমার আব্বু ফোন দিছে, আব্বু বলে দেখেন তো তাবিজ আছে নাকি। পরে দেখে যে তাবিজ নাই। পরে আমার আব্বু সৌদি থেকে যায় ওই তোমার আমাকে একটা তাবিজ দিয়ে আসার কথা বলে চলে রাসেল ভাই। কথা বলতে আমার আব্বু আমার আম্মু আমার একটা তাবিজ মানে
একটা তাবিজ আমার আম্মুদেরও দিয়ে দিছিল। ওই যে আম্মু ওই তাবিজটা আমার ওই ব্যাগের মধ্যে দিয়ে দিছিল রাসেল ভাই। যার ফলে ওই পরে আমার আব্বু বলে যে আমি এসে তাবিজ দিয়ে যাচ্ছি, পরে আমার আম্মু বলে যে ওর ব্যাগের মধ্যে কোন তাবিজ টাবিজ আছে নাকি। তো দেখে যে আমার ব্যাগের মধ্যে একটা তাবিজ আছে, আব্বু রওনা দিছিল। তো তারপরে ওই তাবিজটা আমার হাতের বাইরে দিতে দেখে ব্যাগের মধ্যে একটা তাবিজ আছে। তারপরে আমরা বুঝাই যে দেখা করে আসে। তো তারপর তাবিজ বাঁধার পর থেকে আবার মোটামুটি ঠিক এখন পর্যন্ত তাবিজ ব্যবহার করি। কিন্তু এর মাঝখানে কিছুদিন আগে আমার ওই তাবিজটা হয়ে যায়, পরে এখন পর্যন্ত আসলে কোনো সমস্যা হয় নাই। এখন আল্লাহ মালিক, এখন পর্যন্ত মোটামুটি সব ঠিকই আছি, কোনো সমস্যা আর পরবর্তীতে হয় নাই। তো রাসেল ভাই, এটাই আমার আসলে নিজের জীবনে একটা ঘটনা ছিল রাসেল ভাই। তো আমরা শুরু করতে চাই আপনার ভাই একদম যেহেতু রিসেন্ট, আপনার ঢাকা শহরের একটা খুব প্রাণ কেন্দ্র বলতে পারবো সেরকম জায়গায় বাসাটি, আপনাদের রিলেটিভের বাসা, সেই জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা যদি আমাদের একটু বলতেন। জি, ধন্যবাদ রাসেল ভাই। আমি টোটাল আসলে আমার রিলেটিভের বাসার যে ঘটনাগুলো সেটা হচ্ছে দুটো, আর একটা হচ্ছে বনানী এলাকা আর একটা মিরপুর এলাকা। আমি বিশেষ কারণবশত এখানে নাম উল্লেখ করব না, কারণ এটা সবাই একটু এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে। আর লং ড্রাইভের ব্যাপারটা এটা সেটাও আপনার ঢাকার আশেপাশেই এবং ভেরি রিসেন্ট, 3টা ঘটনাই। এটা গত 2-3 মাসের ভিতরেই ঘটে যাওয়া ঘটনা। তো রাসেল ভাই, আমি ফার্স্টে আমার বনানীর ঘটনাটা থেকে শুরু করি। বনানীতে সেটা হচ্ছে আমার খুবই কাছের একজন আত্মীয় বাড়ি, এবং সৌভাগ্যবশত ওই সময়টার মানে ওই টোটাল ঘটনার ফ্রেমটার কোনো একটা সেগমেন্টে আমিও ছিলাম উপস্থিত। তো বিষয়টা হচ্ছে এরকম, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা তো সবাই তো বেশিরভাগই নিজের বাসাতেই ছিলাম। পাশাপাশি আমার যেটা হয়েছিল যে আমরা বেশ কিছু মানুষ আমাদের আত্মীয় স্বজনের ভিতরে প্রায় সময় দেখা যেত 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ একসাথে থাকতাম একই বাসার ভিতরে। তো এরকমই একটা সময়ে আমরা ছিলাম। এই সময় যে বাসাটায় যে ঘটনাটা, সেটা হচ্ছে এই বাসাটার একটা পুরনো কিছু ইতিহাস আছে। তার ভিতরে একটা হচ্ছে যে ওই বাসাতে এর আগেও ওই বাসার যে ভদ্রমহিলা আছেন, যে মুরব্বী, উনি এক সময় পজেসড হয়েছিলেন। সেটা এর আগে মানে অনেকভাবেই এটাকে হ্যান্ডেল করা হয়েছিল, মানে ইসলামিক কায়দাতে যেভাবে আপনার ছাড়ানো হয়, জিন ছাড়ানো হয়, সেটা ছাড়ানো হয়েছিল। এবং ওখানে রিসেন্টলি যেটা গত 2 মাস আগের ঘটনা, সেটা হচ্ছে যে আমরা কোনো এক রাতে ওখানে ডিনার করছি। ডিনার টেবিলে আমরা 7-8 জন একসাথে। হঠাৎ করে আমরা কিন্তু কোনো রকম প্যারানর্মাল কোনো এনভায়রনমেন্ট এমন কিছু ফিল করছিলাম না। হঠাৎ করে মেইন দরজায় 2টা লক দেওয়া, আপনার সিকিউরিটি লক, এবং 2টাই লক করা অবস্থায় হঠাৎ করে মেইন দরজা ধাপাস করে খুলে গেল এবং ধাপাস করে বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম যে কেউ একজন আসছে হয়তো, বা বাইরে থেকে তালা খুলে। তা আমরা বাসার সবাই কিন্তু বাসার ভিতরে, নতুন করে কারো আসার কথা না। তো ওই সময়টা একজন গিয়ে চেক করলো, দেখলো যে দরজার লক করাই আছে, কিন্তু কিভাবে খুললো কিভাবে বন্ধ হলো কেউ বুঝলো না। এর ভিতরে বাসার বড় মেয়ে, যে সে একদিন রাতের বেলা একা একা ডিনার করছিল, তার পায়ে হঠাৎ করে কেউ একজন টাচ করছে, মানে আপনার ডাইনিং টেবিলের নিচে কেউ একজন টাচ করছে। অনেক সময় বাচ্চারা দুষ্টামি করে, কিন্তু সে নিচে তাকিয়ে দেখে কেউ নেই। ঠিক আছে, কোনো বাচ্চাও ওই সময় জেগেছিল না, এত গভীর রাতে 12টার পরে ওই সময়টা এরকম একটা ফিল। এর পরের যে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে বেডরুমে, বাড়ির যে বড় মেয়ে যে রুমটায় থাকেন, সেই রুমটাতে আপনার সে ওয়াশরুমে যাচ্ছে, তার রুমের দরজাটা লক করা, মানে রুমে ঢোকার যে দরজাটা, সেটা হঠাৎ করে খুলে গেল এবং ধাপাস করে বন্ধ করল। লক থাকা অবস্থায় দরজা খুলছে, বন্ধ হচ্ছে। এটা মেইন ডোরেও হয়েছে, ইভেন নিয়েতেও হয়েছে। আপনারা কি এই সময় মানে এই ঘটনাগুলো খুব স্বাভাবিকভাবে নিয়েছিলেন এরকম? থেকে আমরা এটা কোইন্সিডেন্স মনে করছিলাম, কিন্তু পরে যখন এরকম একের পর এক ঘটনা ঘটতেই থাকলো, এর ভিতরে একজন হুজুরের মানে শরণাপন্ন হলাম আমরা। এক হুজুর আসলেন, সাথে একজন তুলা রাশির
জাতককে নিয়ে আসলেন এবং বাড়ির ড্রয়িং রুমে বসে উনি ওনার রিচুয়াল গুলা করার পরে ওই তুলা রাশির যে জাতক যাকে নিয়ে এসছে তার উপরে সেই জিনটা এসে ভর করলো এবং ওই জিনটার পরে যে স্টেটমেন্টটা সে দিল যে সে এখানে প্রায়ই আসা যাওয়ার ভিতর আছে এবং সে মানে ইসলামিক কায়দা কানুন সে পছন্দ করে, কিন্তু এই বাড়িতে একটু নামাজ কালাম কম হচ্ছে এবং বাড়ির যে কর্তা তাকে সে শাসিয়ে বলল যে তুই নামাজ পড়া বন্ধ করছিস কেন, তাহাজ্জুদের নামাজ কেন পড়ছিস না। তাহলে তো ওই বাড়ির মালিক যিনি, তিনি যে নামাজ পড়েন না, এই ইনফরমেশন তার কাছে কিভাবে গেল? এটা মানে ভেরি মানে বিগ কোইন্সিডেন্স আসলে। তো সেই যে যার উপর ভর করেছে সে তো জানার কথাই না, পাশাপাশি তার মুখ দিয়ে জিন কথা বলছে এবং এই যেটা আমরা পরে তাকে কথা দিতে হয়েছে যে সবাই নামাজ পড়বে, ওই বাড়িতে যারাই থাকবে নামাজ রেগুলারলি পড়বে এবং আজকে পর্যন্ত বাড়ির কর্তা সে ডেফিনেটলি এখন তাহাজ্জুদ পড়েন। উনি অনেক আগে ছোটবেলা থেকে অনেক অল্প বয়স থেকে তাহাজ্জুদ পড়ে আসেন। তো যাই হোক, এরপরে সে আরো কিছু কন্ডিশন দেয় এবং পরে বলে যে তোমাদের এটা আমি আলামত দেখায় দিয়ে গেলাম, তোমরা এরকম করো না, তোমরা সোজা কথা নামাজ কালাম মেনটেন করবা সবসময়, এই মেসেজই ছিল। এবং প্রায় আধা ঘন্টার মতো সে ভর করেছিল তার উপরে। এর ভিতরে আরো অনেক কথা হয়েছে। একটা সার্টেন টাইমে তাকে ছেড়ে দিল যখন, তখন সে অনেকটা বেহুশ হয়নি সেই ভদ্রলোকটা। তো আমরা যেটা চোখে দেখলাম যে সে অনেকটা খুব উইক হয়ে অনেকক্ষণ পড়েছিল, তারপর আস্তে আস্তে মানে একটু যে হেলতে দুলতে মানে খুব টালমাটাল অবস্থায় হেঁটে পরে ওয়াশরুমে গেল, মাথায় পানি টানি দিলে। তারপর এরপর থেকে আজকে পর্যন্ত আর কি এই কোনো আর আলামত পাওয়া যায়নি। এই যে আপনি পুরো প্রক্রিয়াটা দেখলেন, এই পুরো প্রক্রিয়া দেখার পরে আপনার কি মনে হয় যা হয়েছে তা আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে? আসলে এখন আমরা যেহেতু একটা ধর্মে বিশ্বাস করি, তো আমাদের ধর্ম যেটা ইসলাম ধর্মে তো বলে যে যদি মুসলমান হয়ে থাকেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি জিনে বিশ্বাস করেন। তো একটা জিন একটা মানুষকে আসর করতেই পারে এবং ডেফিনেটলি দোয়া কালামের মাধ্যমে তাদেরকে হাজির করা হয়। তো এটা ডেফিনেটলি ইটস রাইট, এটা কোনো মানে বিশ্বাসযোগ্য অবশ্যই। আপনি মাওয়া ঘাটের সম্পর্কে কিছু কথা বলছিলেন, এটা কি বলেন তো একটু? খুবই মানে মজার একটা ব্যাপার যে আমি আসলে ভাবতেও পারিনি যে আসলে আগ্রহটা ছিল এরকম। মাওয়া ঘাটে এই প্যান্ডেমিক সিচুয়েশনের ঠিক শুরুর দিকে এটা উদ্বোধন করা হয় ভেরি নিউলি, যেটা 4 লেন করেছে। এবং আগে যে মাওয়া ঘাটে আমাদের ঢাকা থেকে যেতে লাগতো হচ্ছে 1.5-2 ঘন্টা, সেখানে এখন সময় লাগে হচ্ছে সব মিলে 30 মিনিটসের ভিতরে পৌঁছে যাওয়া যায় খুবই শর্ট টাইমে। এবং খুব হাই স্পিডে গাড়িগুলো চলে, ইটস লাইক 100-120 এরকম স্পিডে চলে। তো মাওয়া ঘাটের যে আপনার যাওয়ার রাস্তাটা, যে এক্সপ্রেস হাইওয়েটা, এটা সম্বন্ধে আসলে কোনো যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওখানে থাকতে পারে এটা মাথায় আমার ছিলও না, বা আমি চিন্তাও করিনি যে এরকম কিছু এক্সপিরিয়েন্স করব। তো কোনো যেদিন উদ্বোধন হয় তার পরের দিন রাতে আমরা কিছু বন্ধু বান্ধব মিলে আমরা মাওয়া ঘাটে যাই এবং যাওয়ার সময় আমরা ওখানে গিয়ে ওখানে ইলিশ মাছ খেয়ে যখন ব্যাক করছি রাত্রে আনুমানিক 2:30-3টার সময়, তো আমি ফার্স্ট যেটা আমার যে ঘটনাটা সেটা খুবই স্বাভাবিক, এটা আসলে আমি বলবো না যে খুব মানে রোমহর্ষক কিছু এরকম ফিল করিনি, বাট ওটা থেকে আমার কিউরিওসিটি শুরু এবং এটা নিয়ে আরো অনেকের সাথে কথাবার্তা শুরু। তো যেটা হয় যে আমি যখন ব্যাক করছিলাম, আই ওয়াজ ড্রাইভিং, তো আমার গাড়িটার সামনে দিয়ে মানে বেশ কিছু রাস্তা আসার পরে, এটা ওখানে একটা এলাকা আছে কুচ্চামারা ব্রিজ বলে, তার বেশ আগে আসার পথে হঠাৎ করে মনে হলো মানে খুব ফাস্ট একটা কুকুর সম্ভবত আমার সামনে দিয়ে দৌড় দিল। আমার গাড়ির তখন স্পিড 120-এর কাছাকাছি, 100 থেকে 120-এর ভিতরে এরকম। ওই সিচুয়েশনে একটা কুকুর দৌড় দিল, কিন্তু ওই কুকুরটা আনুমানিক 10 গজ দূর দিয়ে। এত স্পিডি গাড়ির সামনে দিয়ে কোনো কুকুর যদি দৌড় দেয় 10 গজ সামনে দিয়ে, তখন কিন্তু ডেফিনেটলি আপনি ওটাকে হিট করবেনই। আমি কিছু হিট করিনি এবং আমি বাম ডানে তাকিয়ে কোনো কিছু, ইভেন মিরর দিয়েও আমি কোনো কিছু দেখতে পাইনি, কিছু নেই। একটা ফ্ল্যাশের মতো অনেকটা মনে হয়েছে ব্যাপারটা।
তো এই বিষয়টা ওখানে ঘটে গেল। এরপরে আমি যখন একদিন আমার মিরপুরে আমাদের একটা বিল্ডিং আছে, যে বিল্ডিং এ একজন ভদ্রলোক আছে, সে অনেকগুলো উবার ভাড়া দেয়, উবারের গাড়ি প্লাস রেন্টেকারের গাড়ি ভাড়া দেয়। তো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভদ্রলোককে একটা কথা এই ঘটনাটা বলতেছিলাম যে মাওয়া ঘাটের রাস্তাটা সুন্দর, বাট এরকম একদিন ফিল করছি যে দৌড় দেয়। বলে ভাই ওখানে কুকুর দৌড় দিবে কোথা দিয়ে? আপনার বাম দিক দিয়েও ব্যারিকেড, ডান মাঝখানেও ডিভাইডার, ওই সাইডেও ব্যারিকেড, ওখানে কিছু ওঠার কোনো সুযোগ নাই। তবে আমার ড্রাইভার মিলন একটা জিনিস এক্সপিরিয়েন্স করছে, ওখানেই মিলন ছিল, দাঁড়ানো ছিল ওই বাসার নিচে। তো ওকে ডাক দিল, মিলনকে বলো তুমি কি এক্সপিরিয়েন্স করছো, ভাইকে বলো। তো মিলন আমাকে বলতেছে যে আমি মাওয়া ঘাট থেকে ফেরত আসতেছি, সামনে কিছু একটা আমি বুঝতে পারি, অবয়বটা আমি ঠিকভাবে বুঝতে পারিনি, হঠাৎ সামনে চলে আসলো, আমি গাড়ি হিট করলাম, আমি মেরে দিলাম অবয়বটাকে। তো এরপরে আমি গাড়িটা পার্ক করলাম, যে আমি কি মানুষ মারলাম নাকি বা কিছু, এরকম মনে হলো যে মানুষের মতো কিছু। তো সে গাড়িটা পার্ক করে সাইড করে দেখলো তার গাড়ির সামনের যে প্লাস্টিক বাম্পারটা আছে সেটা ফেটে গেছে, অলরেডি ডেন্ট হয়ে গেছে একটা পয়েন্টে, কর্নার সাইডে, এবং পিছনে কোনো মানুষও পড়ে নেই, কোনো জন্তু জানোয়ার কিছুই পড়ে নেই, ঠিক আছে, বাট তার গাড়ি অলরেডি ডেন্টেড। তো মাওয়া ঘাটের এই ঘটনাটা প্রথম শুনলাম। এরপরে এই সিমিলার ঘটনা আমি আরো 2-3 জনের কাছ থেকে শুনছি, যে ওই রাস্তাটায়, এই যে মাওয়া ঘাটে যাওয়ার রাস্তা যেটা, এখানে প্রায়ই এরকম ঘটনা হচ্ছে। ইভেন মানুষও দেখতে পায়, মানুষও হিট করে ফেলে মানুষ। আমি ঠিক জানি না যে এটা আসলে মাওয়া ঘাটের ওই রাস্তার প্রবলেম নাকি যে ইলিশ খেয়ে ফেরার প্রবলেম। এরকম সিমিলার আর একটা যে আত্মীয় বাড়ির কথা বলছিলাম, এটা মাছ রিলেটেডই। সেটা হচ্ছে যে মিরপুরে কোনো একটা আমার আত্মীয় বাড়িতে রিসেন্টলি গত 3 সপ্তাহ আগে থেকে ঘটা শুরু হয়েছে, আজকে অবধি ঘটনা চলছে, এবং তারা আগামী 1 তারিখে বাসাটা ছেড়ে দিচ্ছে, আর এক বাসা অন্যত্র চলে যাচ্ছে এই কারণে, এবং এটা মাছ রিলেটেড দিয়েই শুরু। সেটা হচ্ছে মিরপুরে 1 নম্বরের ওই সাইডে একটা এলাকার নামটা আমি ঠিক বলবো না পার্টিকুলারলি। ওখানে আমার এক আত্মীয়, তারা হাজবেন্ড ওয়াইফ এবং তার মেয়ে, একটা বাচ্চা মেয়ে, এই 8-10 বছর বয়স। তারা থাকেন একটা বাসা ভাড়া করে 4-5 তলার উপরে। তো রাতে বেলা ওদিন মাছ রান্না হয়েছিল তাদের বাসায়, এই 3 সপ্তাহ আগের ঘটনা। তার মাছ রান্না করেছিল, তো ওই যে আপা, তার ওই মাছটা রান্না করার পর ফ্রিজ থেকে বের করে রান্না করেছে, তো পরে একটু স্মেল মনে হয়েছে তাদের। তো রাত্রেবেলা আর ওটা ডাস্টবিনে ফেলেনি, ওটা করেছে পাশেই হচ্ছে নিচে একটা ছাদ আছে, 3 তলা বাড়ির ছাদ, সেই ছাদের উপর সে মাছটা ফেলে দিয়েছে। যে এটা হয়তোবা দিনের বেলা বা আপনার ভোরবেলা হয়তোবা পাখি বা কাকটাকে সে খেয়ে ফেলবে, ওই জন্য উনি ফেলে দিয়েছে। এরপরে তার পরের রাত্রের থেকেই তাদের বাসায় ঘটনা ঘটার শুরু। সেটা হচ্ছে প্রায় সময় ড্রয়িং রুমে দৌড়াদৌড়ি শোনে, বা ওয়াশরুমে অনেক সময় দেখে যে কল ছেড়ে দিচ্ছে। আর সবচেয়ে মজার ঘটনা, তারপর পরের দিনের যে সন্ধ্যাবেলা, এই প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতরে সবাই তো প্রায় হোম অফিস করেন, তো ওই ভাইজান যে ওই বাসার যে কর্তা, উনিও হোম অফিসই করছেন বর্তমানে। তো উনি টিভি রুমে বসে, তার মেয়ে পাশে বসে, দুজন মোবাইল টিপছেন এবং টিভি চলছে। এই মুহূর্তে হঠাৎ করে সে ফিল করলো তার মেয়ে তাকে বারবার লাথি দিচ্ছে, তার ডান সাইডে তার মেয়ে বসা, সে তাকে লাথি দিচ্ছে পায়ের উপরে। সে কেঁপে গেছে যে এটা কেমন বেয়াদবি। তো তখন তো মেয়েকে বলছে, তুমি এটা কি করতেছো, তুমি আমাকে লাথি দিচ্ছ কেন? তার মেয়ে তার দিকে তাকিয়ে মানে হতবাক একটা ভাব, যে এটা কি বললো বাবা। বাবা আমি কই তোমাকে লাথি দিলাম? বলে সত্যি দাওনি? বলে না দিইনি। সে তো আশ্চর্য, তাহলে সে এরকম কেন ফিল করলো? তা অনেক সময় দেখা যায় যে ওই খাটের ওখানে পা দিয়েছে, পায়ে আলতো ছোঁয়া। আবার প্রায়ই দেখা যায় যে মানে এখন পর্যন্ত ফিল করছে যে দেখা যাচ্ছে যে দরজা নক করছে, মানে রুমের বাসার ভিতর তারা 3 জনই একই রুমে আছে, দরজা নক করছে হয়তো বা কমন স্পেস থেকে। তো এইসব জিনিস তারা এক্সপিরিয়েন্স করছে। এর ভিতরে একজন হুজুরকে নিয়ে এসেছিলেন, ওই হুজুর বলল যে খুব কড়া জিন, এবং তোমরা যে মাছ ফেলেছিলে এটা থেকেই তার আবির্ভাব, সে আকর্ষণ হয়েই তোমাদের বাসায় আসছে, তোমাদের ফ্যামিলিটাকে পজেস করে রেখেছে। এখন তোমরা বাসা যে ছেড়ে দিচ্ছ, আলটিমেটলি তোমরা যেখানেই যাও সে হয়তোবা তোমাদের সাথে চলে যাবে। সো এখান থেকে ছাড়াই যাওয়া ভালো। তবে এখন পর্যন্ত কোনো ওয়ে আউট বের করতে পারেনি,
এখন পর্যন্ত ছাড়েনি, এখনো চলছে, এই ঘটনা এখনো চলমান। তারপর ভাই আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। আমরা এখন জানতে চাই যে আপনি যে ঘটনাটি শেয়ার করবেন সেটি কোথাকার ঘটনা? আমি আজকে যে ঘটনা শেয়ার করবো সেটা আমাদের ঢাকা লালবাগ এবং একটু ফ্ল্যাট বাড়িরই। এখনো সে বাড়িতে আমি করতেছি, বসবাস চলতেছে, 2টা দিন ধরে ছিলাম। অর্থাৎ আমি মুফাসলে যে ঢাকার বাইরে যেগুলো ঘুরে আসছি সেগুলো ঘটনা, বহু ঘটনা তো অনেক, আমি এইগুলো বলবো। আজকে বিশেষভাবে আমি শহরের ঘটনা বলবো, যেটা বর্তমানে আমি গতকালও রাতে ছিলাম, তো শেয়ার করে দিই, বলে যাচ্ছি। বিষয়টা হচ্ছে লালবাগে এরকম একটা ফ্ল্যাট বাড়ি, খুব পরিস্থিতি ভয়ঙ্কর রূপে ধারণ করেছে, যেটা মানুষ বসবাস এখন বর্তমানে উপযুক্ত না, যার কারণ ওই ফ্ল্যাটের মানুষগুলো নিজ স্বেচ্ছায় মানিকগঞ্জ চলে গেল। মানিকগঞ্জ চলে গেল। তো এমন একটা ভয় ভীতির কারণে যে ওরা এই ফ্ল্যাটটাতে পরিবারের সদস্য সবাই মিলে গ্রামে চলে যেতে বাধ্য হয়েছে। তো সেই ফ্ল্যাটটাতে এখন বর্তমান খালি। এখন আমি বসবাস করতেছি। যে আমি যা শুনেছি, ওরা যা আমাকে বলল, তার সব কথাগুলো সত্য কিনা। তো বিশেষ এখানে 4 বছরের একটা ছোট মেয়ে আছে, বাচ্চা, মুশফিকা হাবিব নাম। তো আমাকে প্রথম বললো যে মামা, আমি নিজ দুপুর 12টায়, ঠিক দুপুর 12টায়, ওর দাদা যে ঘরে থাকতো, ওর দাদা মারা গেছে, কিন্তু ওই ঘর সবসময় বন্ধ করে দেওয়া রাখা হয়, খোলা হয় না, এটা স্মৃতির জন্য। তো ওই ঘর থেকে হামাগুড়ি দিয়ে একজন ভূতের মতো, বলতেছে যে ভয়ঙ্কর ভূত, একটা আমরা জিন বলি, এটাকে ভূত বলতে তো কিছু নেই, জিন। ও বলতেছে ভয়ঙ্কর একটা ভূত হামাগুড়ি দিয়ে আমার কাছে আসতেছিল। তো যখন চিৎকার দিল, ওর মা, ওর বাবা, আরো ঘরে যারা সদস্য ছিল ওরা সবাই চলে আসতেছে, এসে দেখো খুব কাঁপতেছিল। তো তখন ওই ঘরটাতে ওই মেয়ের নানুকে রাখা হয়। তোর নানু আবার বিকেলবেলা আসরে নামাজ পড়বে। আসরে নামাজ উজু করে যখন নাকি আসতেছিল, ওই ঠিক ওই দরজাটার কাছাকাছি থেকে ওই ড্রয়িং রুমে নামাজ পড়বে, তো তোর নানুকে, মুশফিকা হাবিবের যে নানু, সেই নানুকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। তোর নানুও বলল আমি বাড়িতে থাকতে পারবো না, একটা ভয়ঙ্কর বাড়ি। এরপরে আবার রাত্রিবেলায় মুশফিকা হাবিবের যে ছোট মামা ছিল, ও বললো ঠিক আছে আমরা সবাই মিলে আজকে থাকি, দেখি কি হয়। তখন ওর ছোট মামা বারান্দাতে একটা সোফা ছিল, এই সোফার মধ্যে ঘুমিয়ে পড়লো। তো রাত 1টা অথবা 1:30 বাজে নাকি ও আবার আমাকে বলল যে এরকম রাত 1টা বা 1:30টার দিকে আমি ওনার খুব ঘুম পাচ্ছিল, ঘুমাইতেছিল, কে যেন তার মাথার সামনে এসে বলতেছে, খুব লম্বা চুল এবং হাতের নখ ভীষণ বড় ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে তার মাথার সামনে এসে বলতেছে, এই বাড়িতে যত লোকই আসুক আমি সবাইকে মারবো, কাউকে ছাড়বো না, এই বাড়ির কাউকে জীবিত রাখা যাবে না, আমি সবাইকে মেরে ফেলবো, ভালো থাকলে তোরা সবাই চলে যা। তখন মুশফিকা হাবিবের ছোট মামা নাকি খুব ভয় পেয়ে সারা রাত ঘুমাতে পারেনি, সাথে সাথে উজু করে কোরআন পড়ে দিনের বেলা পর থেকে সে আর ওই বাড়িতে যায় না, যে আমিও থাকতে পারবো না এই বাড়িতে। ওর নানুও বললো আমিও থাকতে পারবো না, কারণ রান্নাঘরে যখন যাওয়া হয় তখন নাকি তার হাতের সাথে তার দেহের সাথে আঁচল লাগে, একটা যে বাড়ি খাওয়া হয়, একজন আরেকজনের সাথে ধাক্কা খাওয়া হয়, সেটা অনুভব করে যে আমার সাথে কে যেন ধাক্কা খেলো। ওর নানু বললো যে আমি এই বাড়িতে থাকতে পারবো না। তো 2টা দিন হলো এই ফ্যামিলির লোকজন মানিকগঞ্জ চলে গেছে, দেশে বাড়িতে চলে গেছে, থাকতে পারতেছে না। তো আমি পরবর্তীতে দেখলাম যে কি কি আছে সত্য। অনেক সময় আমরা মনে করি যে মানুষের মনের ভেতরে কিছু ভয় ভীতি থাকে। তো যাই হোক, আমি 2টা দিনের ভিতরে আমি কয়েকটা বিষয় লক্ষ্য করে দেখলাম। ওর দাদু যে ঘরে ছিল ওই ঘরটা সব সময় বন্ধ। আমি ওই ঘরটাতে ঢোকার সাথে সাথে দেখলাম সব কিছু ঘরের এলোমেলো এবং সত্যিকারের একটা ভয়ঙ্কর ঘর, যা ঢোকার সাথে সাথেই কিছুক্ষণ পর আমি দাঁড়ানোর একটা খুশবু পেলাম, যে খুশবুটা হচ্ছে এক্ষণে বোধ হচ্ছে গরম গরম মিষ্টি বানানো হচ্ছে। আশপাশে কিন্তু কোনো রেস্টুরেন্ট নেই, কিচ্ছু নেই, সবই তো বাড়ি ঘর ওই জায়গাতে লালবাগে। তো
এমন মনে হচ্ছে যে এখন এই ঘরটার মধ্যে গরম মিষ্টি বানানোর ফ্যাক্টরি, মানে গরম তাপ লাগতেছে আর মিষ্টি বানানোর যে একটা খুশবু সেটা বের হইতেছে, যে মিষ্টি বানানো হচ্ছে। এবং আমি যখন ঘরে প্রবেশ করি আমার বাম হাতে একটা এরকম কাঁপা শুরু করে। পরবর্তীতে আমি লক্ষ্য করি যে কি আছে এটাতে। সেখানে আমি দেখি যে ভয়ঙ্কর জিনের বসবাস। ওর দাদু মারা যাবার 5-7 বছর হয়ে গেছে। ওই ঘরটা এমন বন্ধ করে রাখা হয়েছে যে ওই ঘর খোলাই হয় না। আর এমন অবস্থা পরিস্থিতি যে বন্ধ ঘর, ওই জিনের বসবাস। তো এর পরবর্তীতে রাত হলো, আমি বললাম আমার সাথে কি কেউ থাকতে পারবেন? আমি জেগে থাকবো, আমি সবকিছু করবো, আপনি শুধু ঘুমিয়ে থাকেন। যদি কখন কোনো কিছু প্রয়োজন মনে হয় আমাকে ঘুরানো, দেখানো, কাজে বা কোনো কিছু আমাকে। ওরা ভয় কেউ থাকতে রাজি হলো না। পরবর্তীতে 2জন আমার সাথে থাকলো খুব অনুরোধ করে। তো ওদেরকে বেডরুমে রাখা হলো এক পাশে। ওরা টিভি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল যা আছে সব চালু করে রাখলো। ওরা কথা বলতে লাগলো জোরে জোরে। ওরা খুব আতঙ্কিত। আমি বাহিরে ছিলাম তখন। হঠাৎ, এটা গতকালের রাত্রের ঘটনা আমি শেয়ার করতেছি। সেই বাড়িতেই 3টা বাজে প্রথম হচ্ছে কলিং বেল দিল। তো কলিং বেল দাও, আমি অবাক হলাম। এই রাত্রে তো আমি নিজে ওদের সাথে করে কেচি গেটটাতে তালা মারে আসলাম। আমি তো নিজে 12টার দিকে আমরা 3জন মিলে কেচি গেট যেটা ছিল সেটা তালা মারে আসছি। ছাদ তালা মারা আছে। এখন তো ঘরে কেউ তো প্রবেশ করার মতো না। তাহলে এখন 4 তলার উপরে এই কলিং বেলটা কে বাজালো? তারপরে আমি দরজা সামনে আসসালামু আলাইকুম বললাম। সালামে উত্তর না দিয়ে সে দরজার মধ্যে আমাকে লক করা শুরু করলো। ঠক 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 করলো। পরে জিজ্ঞেস করলাম কে আপনি? শব্দ করলো না। পরে আমি সোফায় এসে বারান্দাতে যখন বেলকনিতে বসি আর কি, দেখি এমন একটা অবয়ব আসছিল আর কি, যে দরজাটা মনে হচ্ছে নিজেই খুলে নিজেই আমাকে উকি দিয়ে দেখতেছে। তখন উনি উকি এমন ভাবে আমি অস্পষ্ট আমি ওনাকে দেখতে পেলাম। এক খুব বৃদ্ধ আর কি। উনি আমাকে দিকে দেখে আবার দরজাটা মানে পিছন থেকে সরে, আর কোনো শব্দ নেই বা আর কোনো আওয়াজ নেই, কিছু নেই, সেজন্য চলে গেল। 2 নম্বর হচ্ছে আমি ওদের সাথে বেডরুমে গেলাম। রাত্রে আমরা খাবো দাবো সবকিছু করব। ওরা তো বেরই হবে না ওই ঘর থেকে। ওদের বললাম না আসেন ডাইনিং টেবিল আমরা খাওয়া দাওয়া করি, ঘুরি দেখি কি হয়। ওরা বলতেছে কোনো মতেই সম্ভব না, আমরা যেখানে বসে আছি সেইখানেই বসে থাকবো। তো ওদের সাথে আমরা বসলাম। পর আমি বাইরে যখন বের হবো, বেসিংয়ে হাত ধুতে আসবো, ওই মুহূর্তে আমি আরেকটা বিষয় লক্ষ্য করেছি। ওদের বাড়িতে টিয়া পাখি পালা হয়, পোষা হয়। টিয়া পাখিটা ভীষণ শব্দ করতেছিল, খুব শব্দ। পর আমি বললাম যে টিয়া পাখিটা তো এখন চুপ ছিল, এখন এত শব্দ করে কেন? হঠাৎ করে দেখি আমি যে সোফার মধ্যে যে বসা ছিলাম ঠিক ওই জায়গার মধ্যে একজন ব্যক্তিকে বসা। ওই যে যখন উকি দিয়েছিল গেটে যেরকম একটা বৃদ্ধ, ঠিক এইরকমই আবার সোফার মধ্যে বসা। আমি অবাক হয়ে গেলাম, সোফার মধ্যে কে? আমি জিজ্ঞেস করলাম। পরে হাত ধুলাম। ওর দিকে যখন বললাম আপনি কে, পরবর্তীতে দেখি না, সেও আবারও নেই। পরবর্তীতে ওদেরকে কিছু বলতেছি না যে ওরা আরো বেশি ভয় পাওয়া যাবে। এমনকি এখন এই মুহূর্তে তারা চলেও যেতে পারে আমাকে একা রেখে। ওদেরকে চুপচাপ কোনো কিছু বলিনি। আবার ওদের সাথে কথা বললাম, আমি নিজে চা বানিয়ে খেলাম। আবার ঘটনা ঘটছে রাত 4টার দিকে, ফজরের আজানের আগে। যে ঘটনা শেষের ভিতরে ছিল যেটা ভয়ঙ্কর, সেটা হচ্ছে আলমারির প্রত্যেকটাতে আলমারি তালা দেওয়া, চাবি ঝুলানো, ফ্যান খুব জোরসে ঘুরতেছে, যে স্ট্যান্ড ফ্যান বলা হয়। ওদের কম্পিউটার, ল্যাপটপ সবই চলতেছে। হঠাৎ করে কাপড়ের যে আলমারি, সে আলমারি পার্ট 2টা আপনি খুলে গেল। এবং ভেতরে যে ওর দাদুর যে দরজাটা বন্ধ, সেই দরজাটাও কমাস কম 1 হাতের মতো খুলে গেল নিজেই, যেটা সব বন্ধ, লক করা। এই দরজাটাও খুলে গেল, আলমারি দরজা খুলে গেল, স্ট্যান্ড ফ্যানটা নিজ বন্ধ হয়ে গেল, এবং ঘরের বাতিগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। শুধু আমি যে ঘরটাতে বসা, এই ঘরের বাতিটা জ্বালানো ছিল, বাকি সবগুলো দেখি এক এক করে নিজ সব বন্ধ হয়ে যাচ্ছে।
আর আমার কাছে মনে হচ্ছে আমার ঘাড় এবং আমার শরীর কেমন যেন ওজন হয়ে যাচ্ছে। আমি তখনই শুধু একটা আয়াত আছে আমাদের, জিন ডাকার, হাজির করার, সালাম দেওয়ার, ওই আয়াতটা যখন পড়ছি তখন যেন আমার খুব কাছে এসে দাঁড়িয়ে বলতেছে, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু এই বাড়ির কাউরে থাকবো না, এটা একটা অভিশপ্তের বাড়ি, আপনি কিছু করবেন না। আমাকে যেন এই কথাগুলো বলতেছে, আমাকে বলতেছে আমি আপনাকে কোনো ক্ষতি করব না, এই বাড়িটা অভিশপ্তের বাড়ি, এদেরকে আমি কাউকে রাখবো না। তো আজও আমি ওই বাড়িতে থাকবো, আজকেও আমাদের কাজ আছে ওই বাড়িতে। সবচেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে ওই বাড়ির ছাদটাতে ওই যে বাড়ির লোকজন থাকে, ওরা পুরো ফ্ল্যাটটা মাছের আড়ত বানিয়ে ফেলছে একেবারে, যে মাছ পালন করে, তো এটা শখের বশীভূতি, কোনো ব্যবসা না, তারা খুব শখে। তো ওই পুরো ফ্ল্যাটটাতে মাছের একটা সরঞ্জাম। তো ভয়ঙ্কর কাজটা হচ্ছে ওইটাই, সবচেয়ে ভয় ভীতির ফ্ল্যাটটাই হচ্ছে ওটা, আর হচ্ছে দাদুর ঘরটা, আর হচ্ছে ছাদ। তা আজকে আমি সেই ঘরটাতে, সেই ফ্ল্যাটটাতে আমি থাকবো। অবশেষে আমি আজকে এমন পরিকল্পনা নিয়েছি, সেই জিন কেন আরো যত রকমের যদি আরো কিছু থাকে সবাইকে নিয়ে হাজির করে বসে আমি বাড়িটাকে নিরাপদ করার জন্য চেষ্টা করব। এরা আসবে মানিকগঞ্জ থেকে, ওরা বলতেছে আসবো না, যতক্ষণ পর্যন্ত বাড়ির নিরাপদ না হবে আমরা আসবো না। এখন কেউ থাকতেও চাচ্ছে না আমার সাথে, যে হ্যাঁ সাহসী একটা লোক যদি আমার সাথে থাকলো আমরা কাজ করব। ওরা খুব ভয়ভীতি, ওরা কেউই থাকতে রাজি না। তো ভাইয়া এইটুকু আমার ছিল আজকে ঢাকা শহরের একটি শহরের ঘটনা। আসলে এই যে আপনি যে ঘটনাটি বললেন, এই ঘটনাটি আমরা তো শুনলাম, কিন্তু যদি আপনাকে একটু প্রশ্ন করি যে আসলে ওই বাসায় ফেরা কি আপনার মনে হয় এখন নিরাপদ? ওই বাসায় যে যারা ছিল আসলে বাস্তবিক ফেরাটা নিরাপদ না, ওকে, ভয়ঙ্কর কিছু। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের যে সমস্ত ঘটনাগুলো রেগুলার আপনি শোনেন বা ভূত.com যে সমস্ত ঘটনা শোনেন, এগুলো অনেকেই কেউ কেউ বিশ্বাস করেন, কেউ কেউ হয়তো বিশ্বাস করেন না, কিন্তু আপনি এখানে এসে যে ঘটনাটা বললেন সেটাও একটা এরকম ধরনের ঘটনা। এগুলো তো অবিশ্বাস করার কোনো উপায় আসলে না। সেটাই, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, এবং আপনাকে আমরা আবারও নিয়ে আসবো। এর মাঝখানে যদি কেউ কোনো প্রবলেম শেয়ার করতে চান, সেই প্রবলেমগুলো আপনারা আমাদেরকে লিখে পাঠান russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে, এবং আপনাদের পাঠানো সেই ইমেলগুলো নিয়ে একটা ডিসকাশনের একটা এপিসোড করব হয়তো হাফেজ মাহিউদ্দিন ভাইয়ের সাথে নেক্সট টাইম। এবং সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আরও একবার জানিয়ে দিই, আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন, এবং আপনারা এখানে যে আমাদের লাইক, কমেন্ট বা যা ইচ্ছা তাই করতে পারেন। এই পেজে এসে আপনারা সবসময় আপনাদের মূল্যবান মতামত জানান, এখনও চাইলে সেটা জানাতে পারেন। এবং সবসময় আশা করছি যেমনভাবে আমাদের সঙ্গে ছিলেন তেমনভাবে থাকবেন। এবং এটা এক সুবিধা যে আমরা তাড়াতাড়ি আমাদের লাইভ শুরু করে দিব। যদি কোভিডের সিচুয়েশনটা আল্লাহর রহমতে একটু ভালো হয় তাহলে আমরা লাইভ শুরু করে দিব। এবং আমরা যেটা চাই সেটা হচ্ছে, এটাই হচ্ছে সুবিধা যে আমি বলেছিলাম যে আমার দীর্ঘ একটা সময়ের এফোর্ট আছে এই হরর জনরায়, এবং আমি হুট করে এই ইন্ডাস্ট্রিতে আসিনি, এবং আমি হুট করে কোনো কিছু করতে চাই না। এটাই এখন সুবিধা যে আমাদের ভূত.com-এর একটা নিজস্ব স্টুডিও আছে, যে স্টুডিওতে এসে আপনারা আপনাদের ঘটনা শেয়ার করতে পারবেন, এবং আমরা একসাথে ডিসকাশনও করতে পারি একটা সামনের সময় নিয়ে, এবং সেই সময়গুলোতে আমরা কি করতে পারি না করতে পারি। তো এটা আমাদের সবার জন্য। এই স্টুডিও আসলে ভূত.com-এর মানে এই স্টুডিও আপনার, এই স্টুডিও আপনাদের সবার, এবং এই স্টুডিওকে নিজের মতো করে ভালোবেসে আপনি এখানে এসে আপনার ঘটনা শেয়ার করতে পারেন। পৃথিবীর যে প্রান্ত থেকে, যেখান থেকে শুনছেন, যারা যারা আমাদের ভূত.com-কে ভালোবাসেন, আমি বলি যে এই পেজ আপনাদের, এই শো আপনাদের, এই স্টুডিও আপনাদের, এবং এই শোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব আপনাদের। আপনারা বেশি করে ঘটনা পাঠান, এবং আপনারা যে সমস্ত মানুষকে পছন্দ করেন বা যাদের ঘটনা শুনতে চান, আমরা কিন্তু সেই সমস্ত মানুষকে নিয়ে এসেই আপনাদের সামনে হাজির করি। তার একটা প্রমাণ আজকে আমাদের এখানে মাহিউদ্দিন ভাই আসলেন, এবং আপনারা এতদিন ধরে যে কোয়েশ্চেন করেছেন যে মাহিউদ্দিন ভাই কেন নেই, আজকে তিনিই তার উত্তর দিলেন। তিনি একটা লম্বা সফরে ছিলেন, এবং এই লম্বা সফরে আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বহু জায়গায়, এবং খুব আসবো ইনশাল্লাহ। খুবই ঘটনাগুলো যে বা স্বচক্ষে দেখা গেল। আর একটা বিষয় ভাইয়া বলি, একটু আগে যে বলা হলো যে অনেকে অবিশ্বাস্য, জি আমি এরকম একটা জায়গাতে গেছি, হাফেজ, পুরো বাড়িটাতে সবাই হাফেজ এবং মাওলানা। ওরা ওইগুলো অবিশ্বাস্য করতো না। যখন ওদের বাসায় যাওয়া হয় তখন তাদের বাধ্য, অর্থাৎ ওদের স্বচক্ষে দেখা যে বিশ্বাস করবার মতো। ওরাও পরবর্তীতে স্বীকার করেছে যে আসলে আমরা বিশ্বাস করি না, কিন্তু আপনি এসে যা দেখালেন এটা অবিশ্বাস করার মতো নেই।
মুহূর্তের মধ্যে আমাদের যেগুলো ঘটনা ঘটে গেছে, তো অদ্ভুত ওনারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে জিন বলে যে আছে এবং এগুলো হয়। কারণ সকলেই ওরা হাফেজ, এগুলো কোনো মতেই তাদের বিশ্বাসযোগ্য না, কিন্তু তারাও আজ বাধ্য হয়েছে বিশ্বাস করতে, স্বচক্ষে কিছু দেখেছে। আমাদের হাফেজ মাহিউদ্দিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আশা করছি যে আপনার সাথে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন আপনি। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন, কারণ আমি জানি যে আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে। রাসেল ভাই, যখন আপনি বলেন আমাদের ছাড়া আপনার এই প্রোগ্রামটা কখনোই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, তখন কেন জানি নিজেকে দায়িত্ববান বলে মনে হয়। এর আগেও আমি আপনার কোনো একটা পুরনো প্রোগ্রামের অনেক পুরাতন শ্রোতা, এর আগেও অনেক ঘটনা পাঠিয়েছি, সেগুলো প্লে করা হয়েছে, যার জন্য আমি আপনার কাছে আসলে অনেক কৃতজ্ঞ। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা পাঠাবো, এই ঘটনাটা আমার প্রতিবেশী এক দাদার কাছ থেকে শোনা, এবং এই ঘটনাটা 1990 সালের দিকের, যে সময় দাদা একটা সরকারি হসপিটালের অ্যাম্বুলেন্স চালাতেন। তো এরকমই একদিন রাত প্রায় 1টার দিকে দাদাকে হসপিটাল থেকে বলা হয় যে একটা রোগী নিয়ে আপনাকে এখনই হরিণাকুণ্ডর দিকে যেতে হবে, যেটা কোটচাঁদপুর হসপিটাল থেকে হরিণাকুণ্ডর দিকে নিয়ে যেতে হবে। তো এই হরিণাকুণ্ডটা আসলে অনেক কোটচাঁদপুর থেকে অনেক দূরে। তো উনি অত রাত্রে আসলে তেমন একটা যেতে চায়নি, কিন্তু হসপিটাল থেকে চাপাচাপি করা হয় আর বলা হয় যে তাকে বেশ পরিমাণ পয়সা দেওয়া হবে। তো দাদার অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, তো একটু বেশি পয়সা পাইলে আর সমস্যা কি, দুবেলা দুমুঠো একটু ভালো করে খাওয়া যাবে। এ কারণেই দাদা মনে করেন যে ঠিক আছে তাহলে আমি যাই। তো দাদা ওখানে একজনকে সাথে নেন, ওখানকারই একজন স্টাফ, এবং ওনাদের সাথে 2-3টা আত্মীয় ছিল, তাদেরকে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে নেন এবং ওই লাশটাও নেন। রাসেল ভাই, উনি লাশটার দিকে খেয়াল করে দেখেন লাশটার এক অংশ, মানে যে লাশটা আপনার রাখা হয়েছে ওই লাশটার এক অংশ, মুখের এক অংশ নাই, ওইটা মনে হচ্ছে কেউ কুরে কুরে খেয়ে ফেলেছে। তো উনি একটু কৌতূহলবশত ওনাদের পারিবারিক লোকেদের কাছে জিজ্ঞেস করেন যে আপনারা তো এই লাশটা নিয়ে এসছেন, এটার এই অবস্থা কেন? তো ওনারা কোনো উত্তর দিতে পারে না, বলে যে জানি না, আসলে ইনি রাত্রে হঠাৎ করে এরকম হয়েছিল, আমরা হসপিটালে নিয়ে আসি গত 2 দিন আগে, তারপরে উনি আজকে মারা গিয়েছেন। তো যথারীতি তথা কাজ, উনি বলেন যে ঠিক আছে সমস্যা নেই, দিয়ে আসবো। তো রাসেল ভাই উনি আগে ভাড়াটা নিয়ে নেন, কেননা অনেক সময় ভাড়া নিয়ে যাওয়ার পরে দাদা বলে যে ভাড়া দিতে নাকি অনেকে একটু কেমন করতো, তো যে কারণে ভাড়াটা নিয়ে নেন। ওনারা ভাড়াটা আরো বেশি দেন। উনি একটু অবাক হন যে একটা লাশের জন্য নিজের এত বছরের কেরিয়ারে কখনো এত ভাড়া পাইনি, আজকে কেন এত ভাড়া পাচ্ছি। বা উনি এটা নিয়ে মাথা ঘামান না, যেহেতু ওনার সাথে একজন আছে, আর তাছাড়াও ওনারা ওনার যে লাশের সাথে যে 4 জন রয়েছে স্বজন, তো ওনারা সবাই ভিতরে উঠে বসেন। ওনারা মোট 5 জন, আর ড্রাইভার সিটে আপনার 2 সিটে আমার প্রতিবেশী দাদা এবং ওনার সাথে যে লোকটা ছিল তাকে নেন, মানে যাকে সাথে নিয়ে যাওয়ার জন্য নিয়েছিল আর কি। তো ওনারা তখন চিন্তা করেন যে ঠিক আছে তাহলে যাওয়া যাক। তো ওনারা গাড়ি রওনা দেন রাসেল ভাই। তো গাড়ি রওনা দেওয়ার পরে কোটচাঁদপুর থেকে বেরোনোর পরে হরিণাকুণ্ডর যেতে মাঝখানে অনেক বড় একটা মাঠ পড়ে। তো এই মাঠের ভিতরে রাসেল ভাই দাদা খেয়াল করেন গাড়িটা যেন মানে ক্রমে ভারী হয়ে যাচ্ছে। আর আপনি হয়তো জানেন রাসেল ভাই, যদি একজন একটা গাড়ি চালায় নিয়মিত, তো সে জানে যে ওই গাড়িটার ওয়েট, মানে ভিতরে বসে থেকে চালাইতে গেলে বোঝা যায় যে এত ওজন লোক থাকলে কতটুকু হবে। তো রাসেল ভাই উনি প্রচুর গতিতে গাড়ি এক্সেলারেটর চাপেন, কিন্তু দেখা যায় গাড়ি তেমন একটা গতিতে চলছে না, অথচ তার গাড়ি চালানোর অভিজ্ঞতা তো অনেক দিনের। রাসেল ভাই উনি মনে করেন যে কি হচ্ছে এটা। তো এত কিছু না ভেবে উনি দেখেন হঠাৎ করেই অ্যাম্বুলেন্সের ভিতরে কেমন একটা মানে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ কারো মুখ চেপে ধরে রেখেছে। তো রাসেল ভাই এমন অবস্থায় উনি করেন কি, উনি অ্যাম্বুলেন্সটা দাঁড় করান। দাঁড় করানোর পরে অ্যাম্বুলেন্সটা দাঁড় করিয়ে 3 ব্যাটারির যে লাইটটা ছিল রাসেল ভাই, তখন ওই 3 ব্যাটারির লাইট ওই দরজা খুলে ভিতরে মারেন। দেখেন না সবকিছু ঠিক আছে। তো রাসেল ভাই উনি আবার গাড়িতে ওঠেন। তো গাড়ি আবার যখন উনি চালান তখন উনি আবার খেয়াল করেন যে কসকস কোনো একটা শব্দ হচ্ছে। আসলে আমরা চানাচুর খাইলে বা আমরা যদি কোনো হাড্ডি চিবাই যেরকম শব্দ হয় ওরকম নাকি হালকা শব্দ হচ্ছে। তারপর আবার কিছুক্ষণ পর এরকম শব্দ হচ্ছে, যেমন ধরেন অনেক একটা কুকুর যখন আমরা রাস্তা দিয়ে যাই রাসেল ভাই, তো অনেক সময় আরাম করে, তো এটা ঠিক এরকম করতেছে। তো রাসেল ভাই উনি মনে করেন যে এখানে কুকুর হাঁপাইতেছে কোন জায়গায়। আবার উনি দাঁড় করান, কিছুক্ষণ পর দাঁড় করানোর পর আবার ওনার 3 ব্যাটারি লাইটটা দিয়ে ভিতরে দেখেন সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওনাদেরকে জিজ্ঞেস করেন যে আপনাদের কি কোনো সমস্যা? তো ওনারা বলেন না, আমাদের তো কোনো সমস্যা নেই। তো রাসেল ভাই ওনারা
আবার গাড়িতে ওঠেন। তা গাড়িতে ওঠার পরে গাড়ি ধাক্কা মারছে, এক পাশ থেকে আরেক পাশ যাচ্ছে, চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর কিচ্ছু নেই রাসেল ভাই, শুধু মাঠ। আর সে সময় তো রাসেল ভাই জনবসতি এরকম ছিল না। তো উনি করেন কি, সামনে অনেক দূর যাওয়ার পরে দেখেন যে একটা চায়ের স্টল, ওখানে অনেক রাত পর্যন্ত একজন চা বিক্রি করছে। তো ওখানে বেশ কিছু লোকও আছে যারা সম্ভবত ওখানে পাহারা দিচ্ছে, গ্রাম পাহারা দিচ্ছে এরকম কিছু। তো দাদা ওখানে দাঁড়ানোর পরে দেখেন যে নামার পরে ওনাদের আবার 3 ব্যাটারি লাইটটা মেরে জিজ্ঞেস করেন যে আপনারা কি যাবেন, আমাদের সাথে কিছু খাবেন? তো ওনারা বলেন না, আমি কিছু খাবো না, আপনারা যদি চাটা খেতে চান তাহলে আপনি খেয়ে আসেন। তো আসল ভাই উনি ওনার যে স্টাফটা সাথে করে নিয়ে গেছিল, ওনার ওই স্টাফটা নিয়ে যান 1 কাপ চা খাওয়ার জন্য। তো রাসেল ভাই ওখানে গিয়ে চায়ের স্টলে ওনারা দাঁড়ান এবং চা যে বিক্রি করছিল তাকে বলে যে ভাই 2 কাপ চা দেন। তো ওই চায়ের দোকানে যারা এক্সট্রা লোকগুলো ছিল রাসেল ভাই, ওরা ওই অ্যাম্বুলেন্সটার দিকে কেন জানি মানে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকছিল। তো এক সময় ওই চায়ের স্টলের দোকান থেকে একজন বলেন যে ভাই আপনি এগুলো কি নিয়ে যাচ্ছেন? তখন উনি বলেন যে কেন, লাশ নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সে, একজনের বাসায় রেখে যেতে। তো সবাই ওনার দিকে কেমন একটা অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। তো উনি বুঝতে পারলেন না যে কি হচ্ছে আসলে। তো চায়ের স্টল থেকে আরো 2-1 জন জিজ্ঞেস করেন, ভাই এগুলো কি, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? তো উনি আবার অ্যাম্বুলেন্সের পাশে বলেন যে কোথায় কি, কিছুই না। তো উনি আর রাত করে ওরকম কারোর কথায় কান দেননি রাসেল ভাই। তো উনি চা খেয়ে চলে আসেন এবং অ্যাম্বুলেন্স আবার স্টার্ট করে যখন আবার উনি যাচ্ছিলেন, তখন আবার ওই সেম শব্দগুলো, সেই কুকুর যেমন মানে করে ওরকম হচ্ছে। আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পর গাড়ি ঝাঁকি দিচ্ছে। তো রাসেল ভাই এরকম যখন হচ্ছে তখন কিন্তু উনি বেশ মানে ভয়ে হঠাৎ দেখেন রাসেল ভাই গাড়িটা প্রচন্ড জোরে মানে একটা শব্দ হয়ে উঠলো গাড়ির ভিতরে। রাসেল ভাই উনি কিন্তু ব্যাপক ভয় পেয়ে গেছেন রাসেল ভাই, এবং ভয় পেয়ে যাওয়ার সাথে সাথে উনি খেয়াল করেন গাড়ি ব্রেক করেন উনি, এবং গাড়ি ব্রেক করার সাথে সাথে উনি খেয়াল করেন গাড়ির ভিতরে কড়মড় করে যেন একটা কিসের শব্দ হচ্ছে। তো রাসেল ভাই উনি তখন ওনার ওই 3 ব্যাটারি লাইটটা নিয়ে আর ওনার অ্যাসিস্ট্যান্টকে বলেন যে দরজা খোল। দরজা খোলার পরে রাসেল ভাই উনি লাইট মেরে যে জিনিসটা দেখেন, উনি এটা বর্ণনা করার সময় আমি ওনার চোখগুলো দেখছিলাম শুধু। উনি বলেন যেটা খোলার পরে ওনারা দেখেন যে বাকি 4 জন স্বজন ছিল, ওই 4 জন স্বজন চারদিকে পড়ে আছে, আর মানুষের মতো আকৃতি কিন্তু গলা আপনার কুকুরের মতো, গলা থেকে কুকুরের মতো, এবং কালো বিভৎস চোখগুলো জল করছে। ওই লাশটা রাসেল ভাই ওরা ছিঁড়ে খাচ্ছে, এবং ওদের ওই দাঁতের চারিপাশ দিয়ে রক্ত যেন ঝোলের মতো চারিদিক থেকে পড়ছে। তো এটা দেখার পর ওনারা লাইট মারার পর উনি যেন হয়ে গেছেন, উনি আর কিছুই বলতে পারেন না রাসেল ভাই। ঠিক তখনই ওই যে কুকুরের মতো মাথা আর মানুষের মতো বডি, ওর ভিতর থেকে একটা ওই জিনিস দাদার দিকে এমন করে তাকায়। রাসেল ভাই ঘাড় ঘুরিয়ে তাকানোর সাথে সাথে ওই যে অবয়বটা ও দাদাকে বলে, মানে কি বলে সেটা তো জানি না, মানে এরম করে বলে, মানে এমন কিছু একটা বলে। এর মানে তো দাদা জানেই না। দাদা বলে আমার আর কিছু মনে নাই। রাসেল ভাই পরদিন সকালে দাদা নিজেকে আবিষ্কার করেন একজন ওখানকার স্থানীয় একজনের বাড়ির পাশে। তো ওখানে শুধু উনি না, ওনার স্টাফ এবং বাকি যে 4 জন ছিল ওনারা ছিল। রাসেল ভাই ওনারা যখন জ্ঞান ফেরে তখন ওনারা যায় আবার ওই অ্যাম্বুলেন্সের কাছে, যে দেখে অ্যাম্বুলেন্সটা ওই ক্ষেতের পাশে ধান করার জন্য যে জমি ছিল ওই জমির ভিতরে কাদার ভিতরে পড়ে আছে। ওই বাকি সবাইকে ওই বাড়ি এনে রেখেছে ওখানকার স্থানীয় কিছু লোকজন। এবং যখন ওই স্বজনদের কাছে দাদা জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, আপনাদের কি হয়েছিল, আমি তো এরকম দেখেছিলাম, তখন ওনারা বলে যে হঠাৎ করেই অ্যাম্বুলেন্সের ছাদ থেকে কারা যেন ধূপধাপ করে নিচে পড়ার পরে আমরা তাদের রূপটা দেখি। রাসেল ভাই যেরকম উনি বর্ণনা করেছিলেন দাদা, ওনারাও ঠিক একই বর্ণনা করেন, যেরকম মানুষের মতো বডি এবং কুকুরের মতো কালো কুৎসিত তাদের, এবং দেখা যায় ওনারা তারপরে আর কিছু জানেন না। এবং দাদা তো পরে দেখেছেন ওই লাশটা খাচ্ছে। রাসেল ভাই পরে দেখা যায় যে ওই লাশের হাড্ডিগুলো সব চিবানো, যেমন ভাবে আমরা মুরগির হাড্ডি চিবানোর পর ওই এই যে হাঁটুর উপরগুলো বা হাতের যে কুনুয়ের উপরগুলো আমরা যেরকম চাপ চিবাই একেবারে মানে যেমন করে ফেলি, ঠিক সেমন রয়েছে ওরকম চিবানো। আর মাঝে মাঝে
কিছু কিছু জায়গায় রক্ত পড়ে রয়েছে এবং রাসেল ভাই বিস্ময়কর ভাবে দেখা যায় যে অ্যাম্বুলেন্সের ছাদের উপরটা মনে হচ্ছে কেউ টেনে ছিঁড়ে ফেলেছে এবং আকারও ঠিক ওরকমই। তো তখন রাসেল ভাই ওনারা এই জিনিসটা শোনার পরে দাদার বেশ কিছুদিন যাবত জ্বর থাকে, প্রচন্ড জ্বর থাকে রাসেল ভাই, এবং ওখানকার যে লাশের সাথে যারা ছিল তারা তো নিজের বাসায় চলে যায়। দাদাও বেশ কয়েক মাস এভাবে জ্বরে ভোগেন। তারপর বিভিন্ন তান্ত্রিক এবং বিভিন্ন লোকের কাছে, হুজুরের কাছে গিয়ে তাবিজ টাবিজ করে তারপরে তার এই মানে যে জ্বরটা সেটা সারে। তো উনি এরপরে আর কখনো অ্যাম্বুলেন্স চালাননি, উনি ওনার চাকরিটা ছেড়ে দেন রাসেল ভাই। তো আমার কাছে ঘটনাটা খুবই ইন্টারেস্টিং লেগেছে।